এইচএসসি 26 ব্যাচের যারা এই ভিডিওটা দেখতেছো, থাম্বনেল এবং পিছনের পোস্টার দেখে আশা করি বুঝতে পারছো এসিএস এর যে সবচাইতে ফ্ল্যাগশিপ কোর্স, যেই কোর্সটার জন্য আমরা টিচাররা সারা বছর ওয়েট করি এবং যেই কোর্সের স্টুডেন্টরা যখন ভালো রেজাল্ট করে সেটাও আমরা সবচাইতে বেশি সেলিব্রেট করি যে রেজাল্টগুলো। এসিএস এর সবচাইতে ফ্ল্যাগশিপ আবার বলবো যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ। তো অনেক বছর পর এইবার এইচএসসি 26 তোমরা ফুল সিলেবাসে এইচএসসি এক্সাম দিবা এবং একই সাথে তোমাদের অ্যাডমিশন টেস্টটাও ফুল সিলেবাসেই হবে, সেটা অনুমেয়ই করা যায়। তো অনেক বছর পর ফুল সিলেবাসের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, তো সেইটাকে টার্গেট রেখে আমরা এইবার আরও নতুন আঙ্গিকে নতুনভাবে সব কিছু কন্টেন্ট অপটিমাইজ করে আমরা এরকম একটা ইঞ্জিনিয়ারিং ব্যাচ তোমাদের সামনে নিয়ে আসছি, যে ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস কন্টেন্ট, প্র্যাকটিস কন্টেন্ট, বই এবং এক্সাম কন্টেন্ট যা কিছু থাকবে সেটা যেন তোমার যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ক্র্যাক করার জন্য পর্যাপ্ত এবং মোর দেন এনাফ হয়। আমরা এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে প্রতি বছর বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স এই 7টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং একই সাথে আমরা এমনভাবে পড়াই যে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটাও কিন্তু দেখা যায় যে আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এত ভালো প্রিপেয়ার্ড হয়ে যায় যে ঢাকা ইউনিভার্সিটিতেও টপ রেজাল্টগুলো ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকেই আসে। তো আমি 7টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির নাম বললাম, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির নাম বললাম। তো এই 8টা ইউনিভার্সিটিতে 8,000-এরও বেশি সিট আছে। যদি তুমি ভালো মতো আমাদের সাথে শুরু থেকেই ফেজ 1 থেকে আমরা যেটা করি, এইচএসসির আগে আমরা 2 মাস নিব, এইচএসসির পরে আর 3 মাস, এই জার্নিটা যদি আমাদের সাথে শুরু থেকে তুমি যুক্ত থাকো, যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা পজিশন ইজিলি তুমি অ্যাচিভ করতে পারবা। তো এইবার যেহেতু ফুল সিলেবাসের অ্যাডমিশনটা হবে তোমাদের অনেক বছর পর, তো এরকম একটা এক্সপিরিয়েন্স টিম দেখতেই পাচ্ছ আমাদের সাথে কারা কারা যুক্ত আছে, কাউকেই তোমাদেরকে পরিচয় করাই দেওয়া লাগবে না, সবাইকে তোমরা চেনো। এবং কিছু মানুষ মিসিংও আছে, তোমরা জানো লেট পার্টি অপূর্ব দাদা, তিনি আসলে ঠিক টাইমে এসে উপস্থিত হতে পারেননি, এবং তোমাদের অপার ভাইয়া সুদূর জাপান থেকে জুমে যুক্ত হবে। তো দুজনে কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, ফিজিক্যালি নাই, অনলাইনে তারা তোমাদের সাথে তোমাদের উদ্দেশ্যে কিন্তু তারাও কথা বলবে এবং তোমাদেরকে দিক নির্দেশনা দিবে। তো আমরা এখানে যারা আছি সবাই তোমাদের সাথে ডিপার্টমেন্ট ওয়াইজ কথা বলবো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে এই 3টা সাবজেক্ট থেকেই প্রশ্ন হয়, তো আমাদের পরিকল্পনা কি, এবার ফুল সিলেবাসের জন্য আমরা কিভাবে তোমাদের জন্য প্ল্যান করতেছি, স্ট্র্যাটেজি কী হবে, এখানে ক্লাসে কেমনে পড়াবো, এক্সাম আমরা কিভাবে নিব, সব কিছু নিয়ে এই লাইভে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যারা যারা যুক্ত হইছো, তোমার পরিচিত ফ্রেন্ড সার্কেলের যারা এইচএসসি 26 ব্যাচের আছে এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যায়, সবাইকে দ্রুত কমেন্টে মেনশন করে দিবা, সবাই যেন আজকের লাইভটাতে যুক্ত থাকতে পারে। তোমার এই ছোট একটা মেনশন তার লাইফের খুব বড় একটা টার্নিং পয়েন্ট হইতে পারে। কারণ ফুল সিলেবাসে যেটা হয়, অনেকেই কনফিডেন্সের অভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সাহস করে না, যে ভাইয়া ফুল সিলেবাসে গতবার এইচএসসিতে এত % নাম্বার লাগছে, বা অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য এত এত পড়াশোনা করা লাগে, আমি কি পারবো? তো এই আমি কি পারবো কি না এই জিনিসটার উত্তর জানার জন্য জাস্ট আজকে লাইভে তাকে মেনশন করো। ভাইয়া ফুল সিলেবাসে আমাদের সময় যেটা হইতো, যে এই কনফিডেন্সের অভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এত কম সংখ্যক স্টুডেন্ট নিত, দেখা যেত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতই 10 থেকে 12,000, সিটি আছে 8 থেকে 10,000। মানে এখানে দেখা যাচ্ছে যে ধরো প্রতি 10 জনের 7-8 জন চান্স পায়, যদি খালি শেষ পর্যন্ত সে লেগে থাকে। যারা একদমই হাল ছেড়ে না দিয়ে জাস্ট শেষ পর্যন্ত কন্টিনিউ করে যায়, সে আইদার বুয়েটে, না হলে রুয়েটে, না হলে চুয়েটে, নাহলে কুয়েটে, নাহলে আইইউটি, নাহলে এমআইএসটি, নাহলে বুটেক্স, নাহলে অন্য যে কোনো একটা ইউনিভার্সিটিতে, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। তো তুমি যদি খালি শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাও, তোমার জন্য কিন্তু উইন উইন সিচুয়েশন। তোমার প্রতিদ্বন্দ্বী 10 থেকে 12,000, এরাই একদম ডেডিকেটেডলি শেষ পর্যন্ত লেগে থাকে, সিটও আছে 8 থেকে 10,000। তো এইখানে বুঝতেই পারতেছো অন্যগুলোর চেয়ে কিন্তু এখানে রিস্ক ফ্যাক্টরটা একটু কম। যদি খালি সাহস করতে পারো, এই সাহসটাই এখানে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। তুমি জাস্ট যদি একবার সাহস করতে পারো যে ভাইয়া আমি এইচএসসি পরীক্ষায় জাস্ট যেই নাম্বারটা আমার অ্যাচিভ করা প্রয়োজন বুয়েটে, রুয়েটে, চুয়েটে বসার জন্য, সেই নাম্বারটা যদি এইচএসসি পরীক্ষায় তুলে ফেলতে পারো এবং এই সাহসটা রাখো আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, আর কিছু লাগবে না, বাকিটা আমরা দেখে নিব। তোমার কাজ খালি এইচএসসিটা খুব ভালো মতো দেওয়া, ওই নাম্বারটা তুলে নিয়ে আসা, তারপর আমরা এখানে তোমাদেরকে যেইভাবে প্রিপেয়ার করবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এর চাইতে বেশি তোমার কিচ্ছু লাগবে না, এর চাইতে বেশি গাইডলাইনও লাগবে না, এক্সাম কন্টেন্ট যা কিছু লাগবে সব কিছু তুমি আমার এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে পাবা। তো অনেক কিছু বললাম, আমি আরেকবার বলতেছি, আমি দেখতেছি এখনো ভিউয়ার বাড়তেছে, তার মানে তোমরা অনেকেই মেনশন করতেছো। ইতিমধ্যেই 1400 স্টুডেন্ট আমাদের লাইভে যুক্ত আছে।
তো তোমরা যারা 26 ব্যাচের আসো টার্গেট ইঞ্জিনিয়ারিং, অবশ্যই আজকের এই সেশনটা 40 থেকে 50 মিনিট হবে, শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকে, খালি শোনো আমরা কি বলতেছি। এবং তোমার ফ্রেন্ড যারা এরকম টেনশনে আছে, মানে ডাউটে আছে যে আমি কি ইঞ্জিনিয়ারিং কোচিং করবো নাকি ভার্সিটি কোচিং করবো, এই ডাউটে যারা আছে সবাইকে মেনশন করে দাও। তোমার একটা মেনশন তার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন সাবজেক্ট ওয়াইজ আসবো তোমাদের সামনে, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা পড়াই। তো শুরুতে আমি মাসুর ভাইয়ের কাছে যাব। মাসুর ভাই তোমাদের উদ্দেশ্যে ইন্ট্রোডাকশনে কিছু কথাবার্তা বলবেন, এরপরে ফিজিক্স নিয়ে ওভারঅল আমাদের প্ল্যান কি, আমাদের টিচার প্যানেল এবং প্ল্যানিং সব কিছু নিয়ে মাসুর ভাই তোমাদের সাথে কথা বলবে। তারপরে আবার কেমিস্ট্রি এবং ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে আমরা তোমাদের সামনে আসবো। তো মাসুর ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের এখানে আসলে দুই টাইপের স্টুডেন্টরা এখন এই লাইফটা দেখছো। একটা হচ্ছে যারা আমাদের সাথে সাইকেলে যুক্ত ছিল শুরু থেকে, সাইকেলের স্টুডেন্ট যারা মোটামুটি পড়াশোনার মধ্যে এতদিন ছিল, তাদের একটা টার্গেট যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। আর আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আসো তোমরা সাথে, যারা ভাই আমি আপনাদের সাথে এফআরবি থেকে জয়েন করছি, তো আমিও ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই। তো আসলে কাদের জন্য আমাদের প্রস্তুতির স্ট্র্যাটেজিটা কেমন হবে সেইগুলা নিয়ে আমরা এই ইয়াতে কথা বলবো। তো সবার আগে বলি যে এই যে ক্লাসগুলো আমরা আগে লঞ্চ করছি, কোর্সটা যে আগে লঞ্চ করছি, তোমরা জানো প্রত্যেক বছরই আমরা পুরা ইঞ্জিনিয়ারিং ব্যাচটাকে দুইটা ফেজে চালাই, ফেজ 1 ফেজ 2। ফেজ 1টা হয় এরকম এইচএসসি পরীক্ষার আগে। আমরা এইবারও এইচএসসি পরীক্ষার আগে, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার একটু দেরিতে হবে, তো আমরা ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত মোটামুটি প্রায় 8 সপ্তাহ আমরা প্রথমে ফেজ 1-এ ক্লাসটা কন্টিনিউ করব। তো এই ক্লাসগুলাই দেখা যাবে প্রত্যেক সপ্তাহে 2টা করে ফিজিক্স ক্লাস, 2টা করে ম্যাথ, 2টা করে কেমিস্ট্রি। সো টোটাল 8 সপ্তাহে আমরা 16টা ফিজিক্স, 16টা কেমিস্ট্রি, 16টা ম্যাথ ক্লাস কিন্তু পাবো। তো এখন যাদের আসলে ফার্স্ট ইয়ার থেকে টার্গেট ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য তোমরা জানো যে সাইকেলে যারা আমাদের সাথে একই ফ্লো মেনটেন করে পড়ে গেছো, তোমাদের জন্য এখনকার প্রিপারেশনটা আসলে কেমন হবে আগে এটা বলে, তারপরে আমি যারা এফআরবিতে কানেক্টেড আসছো বা শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হইছো, তারা কিভাবে করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা সেইটা একটু তোমাদেরকে গাইড দিচ্ছি। সো আমাদের একদম শুরুতে যারা সাইকেলের স্টুডেন্টরা আসছো, তোমরা জানো সাইকেলে আমরা আসলে যেভাবে করে পড়াইছি তোমাদেরকে, আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যাদের টার্গেট তাদের কিন্তু প্রিপারেশন ওই ফার্স্ট ইয়ার থেকেই শুরু হয়ে গেছে। এখন এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা কিন্তু একেবারে টু দ্য পয়েন্টে ভর্তি পরীক্ষার জন্যে যা কিছু দরকার, আমাদের যে আপডেটেড প্রশ্নগুলো আছে, যে ইঞ্জিনিয়ারিং প্রশ্নের যে পদ্ধতি, যে প্যাটার্নটা, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা এখন খুবই ফোকাসড ওয়েতে ক্লাসগুলো কন্টিনিউ করব। যখন একাডেমিক সাইকেলে ছিলাম তখন দেখা গেছে যে অনেক বেসিক থেকে শুরু করে আমরা কিন্তু আস্তে 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 বিল্ড আপ করে অ্যাডভান্স পর্যন্ত গেছি। তো যারা আগের ওই ক্লাসগুলো খুব ভালোভাবে করছো, তোমাদের জন্য এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাসগুলা তুমি দেখবা তোমার জন্য খুব বেশি নতুন কিছু মনে হবে না, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাসগুলোর মধ্যেও তুমি অবশ্যই 5 থেকে 10% জিনিস অবশ্যই নতুন কিছু পাবা, যেগুলা তোমার র্যাঙ্ক বুস্ট করতে হেল্প করবে। তো এই কারণে তোমাদের জন্য যখন ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোতে আমাদের যে নতুন টাইপের কন্টেন্টগুলো থাকবে এবং একেবারে যে ফোকাস ক্লাসগুলো, কারণ এখন তো আর ওই সাইকেলের যে অনেকগুলো ক্লাস সেগুলো তো আর রিভাইজ দিয়ে প্রিপারেশন নেওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একদম ডেডিকেটেড যে প্রিপারেশনটা, সেটা তোমরা এখান থেকে কন্টিনিউ করবা। এবং ফেজ 1-এ যাদের মোটামুটি আগে পুরা সিলেবাস পড়া আছে, আমাদের ধরো 90% সিলেবাস কাভার আছে, হয়তো কোনো কোনো বইয়ের আমাদের বা কোনো কোনো সাবজেক্টের 2-1টা চ্যাপ্টার পড়া বাকি আছে, যাদের প্রিপারেশন এই অবস্থায়, তোমাদেরকে বলবো যে চেষ্টা করো যে ফেজ 1-এর মধ্যেই যদি পসিবল হয় একটা সাবজেক্ট শেষ করে ফেলতে। বা আমাদের এই যে 16টা ক্লাস হবে, মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের 16টা ক্লাস, তাহলে টোটাল 48টা ক্লাস। তো এই 48টা ক্লাসও তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে একদম শুরু থেকেই শেষ করে রাখো, তুমি দেখবা যে অন্য সবার থেকে সবাই যখন এইচএসসি পরীক্ষার পরে প্রিপারেশন নেওয়া শুরু করবে, তখন তোমার অলরেডি 1/3 প্রিপারেশন কিন্তু কমপ্লিট। এটা একটা হিউজ কনফিডেন্স দেয়। এবং যখন তুমি ওই সেকেন্ড ফেজের ক্লাসগুলো করবা, তুমি দেখবা তোমার প্রিপারেশন হবে তখন মডেল টেস্ট ভিত্তিক। আমাদের যেই ধরো ওই ওই টাইমটাতে আসলে সবাই যেটা কাজ করে, তখন কিন্তু এই অ্যাডমিশন টেস্টের মূলত কয়েকটা পার্ট। একটা হচ্ছে নলেজের পার্ট,
যার নলেজ ভালো, যার সব বিষয় সম্পর্কে আইডিয়া আছে, তারা ভালো করবে। আরেকটা হচ্ছে যারা প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারে, এবং আরেকটা হচ্ছে যারা ওই 6টা সাবজেক্ট পরীক্ষার হলে 6টা সাবজেক্টকে একসাথে মাথায় নিয়ে পরীক্ষার একসাথে দিতে পারবে। কারণ তোমরা যখন বোর্ড প্রিপারেশন নিচ্ছ, এই সময় কিন্তু আসলে একটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে পরীক্ষা। যখন অ্যাডমিশন টেস্ট, এটা ডিফিকাল্ট কেন তুমি দেখছো, যখন একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের যেই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা, সেগুলো কিন্তু তোমার কাছে খুব সহজ লাগে। তুমি কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ধরো বুয়েটের প্রশ্ন, কুয়েটের প্রশ্ন, রুয়েট চুয়েটের প্রশ্ন দেখলে মনে হয় যে আরে এই সহজ জিনিস, এগুলো পরীক্ষায় আসছে। কিন্তু তখন তুমি একটা চ্যাপ্টারে ফোকাস থাকো, এই কারণে ওই প্রবলেমগুলো অনেক সহজ মনে হয়। কিন্তু যখন তুমি একসাথে 6টা সাবজেক্ট, 6টা বই মাথায় নিয়ে পরীক্ষার হলে বসছো, এই সময়টা কিন্তু আসলে ওই সব সাবজেক্ট, সব টপিক একসাথে মাথায় নিয়ে তারপরে পরীক্ষার হলে সঠিকভাবে লিখে আসা, এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। তো ওই যে অ্যাডমিশনের যে প্রিপারেশনটা, যাদের নলেজের গ্যাপটা থাকবে না, যাদের মোটামুটি যে ভাই আমার মোটামুটি সব পড়া আছে, প্রত্যেকটা টপিক সম্পর্কে আইডিয়া আছে, তাদের জন্য ওই সেকেন্ড ফেজের টার্গেটটা থাকবে যে আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, কিভাবে আমি ওই 6টা সাবজেক্ট মাথায় নিয়ে একসাথে পরীক্ষার হলে ওই কম্বিনেশনটা ম্যানেজ করব। তো তোমাদের যেটা ফেজ ওয়ানের জন্য বলবো, যে ফেজ ওয়ানে একটা টার্গেট নিতে পারো যে ভাই আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে একটা সাবজেক্ট, ফুল সাবজেক্ট সব শেষ করে ফেলবো। অথবা এই যে 48টা ক্লাস তোমরা যদি লাইভে থেকে পুরাটা শেষ করে ফেলতে পারো, তাহলেও কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ পাবা। এবং এইচএসসি পরীক্ষার আগে তোমরা 2 মাস সময় পাবা। আমরা 2 মাস এইচএসসি পরীক্ষার 2 মাস আগে কিন্তু ছেড়ে দিব, মে মাস, জুন মাস। তো এই 2টা মাসে কোনো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া দরকার নাই। পুরা ফেব্রুয়ারি মাস, ধরো আমাদের ফেব্রুয়ারি 22 তারিখ থেকে শুরু হলে মাঝখানে ঈদের জন্য 1 সপ্তাহ বন্ধ থাকবে, কিন্তু তারপরে ফেব্রুয়ারির 22 তারিখ থেকে একদম এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমরা ক্লাস নিয়ে শেষ করব। তারপরে মে থাকবে, জুন থাকবে, এই 2 মাস ডেডিকেটেড বোর্ডের প্রিপারেশন তোমরা নিবা। এবং তখন দেখবা যারা আসলে এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করবা, তোমাদের জন্য দেখবা যে বোর্ডের যে প্রিপারেশনটা, সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক ইজি লাগবে। কারণ আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে, তারা কিন্তু অলরেডি একটা কঠিন প্রিপারেশনের মধ্যে ঢুকে গেছে। এখন এই যে কঠিন প্রিপারেশনের কথা বললাম, তুমি জানো যে এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এই যে তোমাদের অভিভাবক বললো যে যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় খুব অল্প মানুষ, দেখা যায় 12 থেকে 15,000 স্টুডেন্ট প্রিপারেশন নেয়, কিন্তু সিট আছে কিন্তু আসলে 8,000-এর উপরে, 8-9,000-এর কাছাকাছি, সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মিলাই, ঢাকা ভার্সিটি সহ। সো যারা আসলে ডেডিকেটেড প্রিপারেশন নেয়, এদের কিন্তু একটা ব্যবস্থা ভালোভাবে হয়ে যায়। আর যাদের প্রিপারেশনে ঘাটতি আছে, যে ভাই আমার আসলে সিলেবাস অনেক বাকি, আমার হয়তো 50% সিলেবাস শেষ হয়েছে, আমি একটু স্ট্রাগল করতেছি, এফআরবিতে আসি, তোমাদের জন্য বলবো যে তোমরা এখন এফআরবিতেই ফোকাস করো। এখনই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি শুরু করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মেইন যে এইচএসসির প্রিপারেশন, সেটাতে ব্যাঘাত ঘটবে। তোমরা এফআরবির জন্য বা এইচএসসির জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, ওইখানে টার্গেট রাখো কোনো চ্যাপ্টার যাতে করে বাদ না যায়। এরপরে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা এইচএসসির পরে ইঞ্জিনিয়ারিং ব্যাচের সাথে লাইভ ক্লাস করা শুরু করবা। এবং দেখো আসলে এইচএসসির প্রিপারেশন যারা খুব ভালোভাবে নিবা, তুমি দেখবা অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু আহামরি যে অনেক কিছু পড়া লাগতেছে এরকম না। কন্টেন্ট কিন্তু সব কন্টেন্ট একই রকম, কিন্তু কিছু জিনিসপত্র একটু চিন্তা ভাবনা বেশি করা লাগে। তো এইটাই এনশিওর করবা যে এই এইচএসসির আগে যাতে করে তোমার সকল চ্যাপ্টার পড়া শেষ হয়ে থাকে, সকল সাবজেক্টে সকল চ্যাপ্টার যাতে পড়া শেষ হয়ে থাকে। সেটা যদি এফআরবি থেকেও ভালোভাবে শেষ করে থাকো, তাহলেও দেখবা যতটুকু বেসিক আইডিয়া দরকার এইচএসসির জন্য, পুরাটা যদি কভার করে ফেলো, তুমি দেখবা এরপরে হয়তো আর 20% বা 25% মতন এক্সট্রা জিনিসপত্র পড়া লাগতেছে, কিন্তু মেইন জিনিস, মেইন ফাউন্ডেশনটা কিন্তু তোমার হয়ে যাবে এফআরবি থেকেই। তো আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের সাথে অপার ভাইও যুক্ত আছে। আমি একটু ছোট করে তোমাদেরকে আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা দেখাই দিই। তোমাদের অপূর্ব ভাইয়া আজকে যান্ত্রিক ত্রুটির কারণে, ওই প্লেনের যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারে নাই, কিন্তু হচ্ছে তোমাদের সাথে ইয়াতে যুক্ত আছে, মেসেঞ্জারে যুক্ত আছে বা এই কমেন্টে যুক্ত আছে। আর অপার ভাই একটু পরে জুমে আমাদের সাথে জয়েন করবে। তো আমরা একটু যদি চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন দেখাই দেই। সো দেখো এখানে আমাদের তোমাদের অপূর্ব ভাইয়ার আগের যত ক্লাস আছে সেগুলো তো পাবাই, সেই সাথে শর্ট সিলেবাসের যেই চ্যাপ্টারগুলো, সেগুলোও কিন্তু অপূর্ব ভাইয়া নিবে। এফআরবিতে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন যেমন ছিল এক্স্যাক্টলি ঠিক সেই রকমভাবেই কিন্তু আমাদের এবারকার চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন করা হয়েছে।
এরপরে আসো তোমাদের অপার ভাইয়া তো ব্যস্ত মানুষ, ভাইয়া আমাদের জন্য সময় দিবে এটাই অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ ভাইয়ার কাছ থেকেও আমরা একটা চ্যাপ্টার পাবো, এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদের কাভার করে ফেলবো। তো চলো, আমরা অপার ভাইয়া বসে আসতে দেখতে পাচ্ছ, আমরা একেবারে সরাসরি অপার ভাইয়ের কাছে চলে যাই। হ্যাঁ অপার, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ অপার, হ্যালো। অপার মাইক আনমিউট করো, তুমি স্টুডেন্টদের সামনে আসো। হ্যাঁ অপার, হ্যালো। আচ্ছা একটু হয়তো দিলে হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, আপনি কথা বলতে পারেন। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। তো স্টুডেন্টস শুনতে পাচ্ছে আমাকে? মাসুর ভাই, রাকি। হ্যালো, শুনতে পাচ্ছি ভাই, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। সো মাসুর ভাই তো অলরেডি বলতেছিল ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি নিবে তাদের কথা। আমিও যদি এখানে বলি, আমি অলরেডি পোস্টে তোমাদেরকে বলেছিলাম যে এবার যেহেতু 26 ব্যাচ ফুল সিলেবাসে ইঞ্জিনিয়ারিং ব্যাচের প্রস্তুতি হচ্ছে, তো বিগত 2-3 বছর দেখলেও দেখা যায় ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্যান্ডিডেট সংখ্যাই কিন্তু কমে যাচ্ছে। মানে আগে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যত বেশি জন থাকতো 21, 22, 23 সালের দিকে, 24, 25 সালের দিকে কিন্তু এটা আস্তে আস্তে কমতেছে। 26 সালেও আমরা ধারণা করতেছি এটা কমতে পারে, বাট এটা খারাপ না, বরং আমি মনে করি এটা আরো ভালো। যারা রেগুলারিটি মেনটেন করে পড়বা বা যারা ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বা তাদের জন্য। তো আমি সবাইকেই বলবো যে যাদের কাছে মনে হচ্ছে যে না আমি পরিশ্রম করতে পারবো, সামনে যেহেতু আমার 6 মাসের মতন একটা সময় আছে, এইচএসসির পরেও আমরা আরো 2-3 মাস, 3 থেকে 4 মাস পাবো। তো এই সময়টা যদি কাজে লাগাইতে পারো, মানে তোমার যদি ওই সাহসটা থাকে, তাহলে আমি বলবো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা এবার আরো দেখবা তোমার পক্ষে কাজ করতেছে। কারণ বাকি মানুষরা যে জায়গা থেকে সরে যাবে সে জায়গায় অবশ্যই কম্পিটিশন কমে যাবে এবং তোমার জন্য পথটা সহজ হয়ে যাবে। আর এসএস এর আমাদের এবারের রেজাল্ট গুলো যদি দেখো, এসএস এর এবারের রেজাল্ট গুলোতে কিন্তু দেখবা যারা টপ র্যাঙ্কের দিকে থাকে, এটা সবসময়, এটা শুধু এবারের না, টপ র্যাঙ্কের দিকে থাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষায়, দেখবা যে তার ব্যাকগ্রাউন্ডটাকে তুমি যদি ঘাটাইলে দেখবা সে কোনো না কোনো ভাবে হয়তো এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ বা ইঞ্জিনিয়ারিং ব্যাচের ম্যাটেরিয়ালের সাথে সে পরিচিত ছিল। তো এই জিনিসটা কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দেয় আসলে, যে যারা টপ র্যাঙ্কেও থাকতে চাও, ইভেন ভার্সিটিতেও টপ র্যাঙ্কে থাকতে চাও, তাদের জন্য আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিংটাই রিকমেন্ড করব। তবে প্রত্যেক বছরই একটা ঘটনা ঘটে, প্রত্যেক বছরই স্টুডেন্টসরা বলে যে ভাইয়া আমি এইচএসসির আগে এটা কিনেছিলাম, বাট পরে এইচএসসি পরীক্ষা খারাপ হলো, পরে আমাকে ভার্সিটি ব্যাচে মাইগ্রেট করার, এরকম অনেক সুপারিশ, অনেক মাইগ্রেশনের রিকোয়েস্ট আসে। কিন্তু আমরা আসলে এইটা ক্লিয়ার করতে চাই যে অনেক ক্ষেত্রেই আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মাইগ্রেট করতে চাইতো, ওদেরকে আমরা মাইগ্রেট করতে দেই নাই। এই না দেওয়ার কারণে সে জিদ করে ইঞ্জিনিয়ারিংটাই পরে শেষ করছে এবং সে পরে ভালো র্যাঙ্ক করছে, এবং সে পরে এসে আমাদেরকে এটা বলছে যে ভাইয়া ওই সময় যদি মাইগ্রেট করতে দেন তাহলে হয়তো আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাব। তো আমি ওই কথাটাই বলতে চাই যে যাদের আসলে ডেডিকেটেডলি প্রস্তুতি নেওয়ার মতন শক্তি বা সাহস আছে, তারা মাস্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচটা কন্টিনিউ করিও। হ্যাঁ, তোমার যদি টার্গেট থাকে মেডিকেল, তোমার যদি টার্গেট থাকে ভার্সিটি, তাহলে আমি কিছু বলবো না, তাহলে তুমি ডেফিনেটলি ওইগুলোই প্রস্তুতি নিবা। বাট যদি তোমার যদি মনে হয় যে না আমি টপ র্যাঙ্ক করতে চাই, যেহেতু সময় আছে আমি কাজে লাগাইতে চাই, তাহলে মাস্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচ। আর ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে অপূর্ব দাদার ক্লাস শিডিউল, মাসুর ভাইয়ের ক্লাস শিডিউল তো দেখছোই, ভাইয়ারাই মেজরিটি সবকিছু নেবেন। আমি একটা চ্যাপ্টারের জন্য আসবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব তোমাদেরকে পড়ানোর বাইরেও মানে মোটিভেট করার জন্য, এটা আমার টার্গেট থাকবে। কারণ স্টুডেন্টসদের অনেক ক্ষেত্রেই মনোবল একটা সময় পরে যে কমে যায়, সো ওই সময় যেন স্টুডেন্টসদেরকে এনার্জি দেওয়া যায়। আর ভাইয়া দেখতেই পাচ্ছ জাপান থেকে জয়েন করছি, এখন এখানে বাজে 12টা 20। সো তারপরও আমার কাছে মনে হলো যে না, আজকের এই লাইফটাতে থাকা দরকার। কারণ যেহেতু স্টুডেন্টসরা, বেশিরভাগ স্টুডেন্টসরাই 26 ব্যাচের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে কি নিবে না এরকম একটা দোটানায় আছে। সো আমার যদি কোনো মতামত তাদেরকে হেল্প করে। আর এছাড়াও তোমরা কমেন্টে জানাও, ভাইয়াদের বাকি ভাইয়ারাও আসবেন একে একে, যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকলে না। আজকের এটা কিন্তু লঞ্চিং লাইফ কম, বরং গাইডলাইন লাইফ বেশি। মানে তোমাদের অনেকেই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে কি নিবে না সেইটার সিদ্ধান্তটাই যেন আজকে হয়ে যায়। আর ওয়ান্স তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো, হোপফুলি আজকের দিনের ভাই সকল ভাইদের কথা শুনে তুমি আসলে একটা সিদ্ধান্তে আসতে পারবা।
তুমি যদি ওয়ান্স সিদ্ধান্তে চলে আসো, আমি বলবো তারপরে আর ডান বাম দেখা যাবে না। বেশিরভাগ ছেলে মেয়ে যেটা করে সেটা হচ্ছে একবার সিদ্ধান্তে আসে আবার রিভিজিট করে সিদ্ধান্তটা, যে আমি সিদ্ধান্তটা ভুল নিছি না ঠিক নিছি। ভাই যে কোনো সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত যদি তুমি ওই সিদ্ধান্তটা কার্যকর বা বাস্তবায়ন করতে পারো। আবার ভালো সিদ্ধান্তটাও ভুল সিদ্ধান্ত হয়ে যায় যদি তুমি ওই ভালো সিদ্ধান্তটাতেও কনফিডেন্ট না থাকো। সো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির ক্ষেত্রে তো সম্ভাবনার কথাগুলো বললামই। আর যদি আমি একটু অপোজিট সাইডটা বলি যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির খারাপ দিকগুলো কি কি হইতে পারে, ডেফিনেটলি এখানে তোমার মাথা খাটায় পড়তে হবে। মানে অন্যান্য জায়গায় অনেক পড়া আছে মেডিকেলে, ভার্সিটিতে, বাট মাথা খাটানোর যে পরিমাণটা এটা ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং ব্যাচে অনেক বেশি। মানে এখানে জাস্ট টেবিলের সামনে বসে থাকলেও অনেক ক্ষেত্রে হবে না, তোমার অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে পড়াতে এবং বুঝতে পারতে হবে, নিজের বুঝে শুনে করতে হবে। একটা খুবই কমন কোশ্চেন, ওইটার অ্যান্সার আমি দিতে চাই। যে অনেকগুলো কমেন্টে আমি দেখতেছিলাম যে স্টুডেন্টসরা বলতেছো 26 ব্যাচের আমাদের ফিজিক্স সিলেবাস শেষ হয়নি বা ম্যাথের সিলেবাস এতটুকু বাকি আছে, আমার জন্য কি এখন থেকে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়াটা রাইট হবে কিনা? ফার্স্ট অফ অল ভাইয়া, তোমাদের ব্যাচে ফুল সিলেবাস। যদি তুমি এইচএসসির পর থেকে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া শুরু করো, আমার কাছে মনে হয় এটা ভুল হইতে পারে যদি তুমি মানে হঠাৎ করে অনেক বেশি পড়ার নতুন ম্যাটেরিয়ালস এর সম্মুখীন হও। আমাদের একাডেমিক ব্যাচে থাকলে সেটার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ তাহলে তোমার জন্য হয়তো পসিবল হবে, বাট তুমি যদি আগে বেসিক কম থাকে এবং তুমি এখন থেকেও একটু আইডিয়া না নাও, মানে লাইক ফিজিক্স এর 2টা বা 3টা চ্যাপ্টার যদি না শেষ করা থাকে, তোমার আইডিয়াই যদি না থাকে যে একটা চ্যাপ্টার কেমন হয় ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতে, এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তো এই আইডিয়াটা নেওয়ার জন্য আমি বলবো যে এখন থেকে শুরু করাটাই আসলে পারফেক্ট টাইম যদি তুমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি আদৌ নিতে চাও। ঠিক আছে? আর এই প্রস্তুতিটা নেওয়ার ক্ষেত্রে তো আমি ওইটাই আবার বলবো যে তোমাদের মাথাটা অনেক খাটাইতে হবে। মানে যদি একটা চ্যাপ্টার পড়ো তুমি বুঝতে পারবে আসলে যে আসলে আমি আগে যেভাবে পড়ছিলাম এইচএসসি তে ওইটা আর এটা রাত আর দিন ডিফারেন্স। কারণ ইঞ্জিনিয়ারিং এ তোমার এমন এমন জিনিসগুলোও ভাবতে হবে যে জিনিসগুলো তুমি হয়তো এইচএসসি তে ভাবোই নাই বা ভাবা দরকারও ছিল না, অন্য প্রস্তুতির ক্ষেত্রেও ভাবার দরকারই পড়বে না ওই জিনিসগুলো। বাট ওই তো বললাম যে ওয়ান্স তুমি ওই জিনিসটা শেষ করে ফেলতে পারবা বা খেটে হোক নিজের মাথা খাটায় হোক শেষ করতে পারবা, দেন তুমি যেখানেই দিবা চান্স হইতে থাকবে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির সবচেয়ে ভালো দিকটা। ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যদি ভালোভাবে কেউ শেষ করে, সে যে কোনো জায়গায় পরীক্ষা দেখ না কেন তার চান্স পাওয়ার সম্ভাবনা অন্য সকল প্রস্তুতির মানুষের চেয়ে বেশি থাকে। এটা তুমি মেডিকেলের রেজাল্ট দেখো, তুমি ডিউর রেজাল্ট দেখো, অন্যান্য জায়গায় তুমি দেখতে পারবা ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েরা ডমিনেট করতেছে। মানে এটা প্রত্যেক বছরের ঘটনা আর কি। যদি একান্তই ক্যালিবার না থাকে তাহলে আমি বলবো বিকল্প দেখো, বাট স্বপ্নকে ছোট করিও না আর কি। মানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখো, স্বপ্নটা স্বপ্ন দেখার মতনই দেখিও, মানে মাঝপথে যে আবার ছোট করে ফেলিও না স্বপ্নটা। স্বপ্ন ছোট করতে তখনই হবে যখন তুমি পরিশ্রমে ঘাটতি দিবা। আর সামনে নির্বাচন, ঈদ পড়বে 2টা, তো নির্বাচন ঈদ এগুলোতে কিন্তু বন্ধ থাকবে। বন্ধ বাকি সবার জন্য থাকলেও ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যদি তুমি নাও তোমার জন্য বন্ধ বলতে কিছু নাই। তোমার জন্য বন্ধ হবে হয়তো পরের রোজার ঈদ, পরের কুরবানির ঈদ, ওই সময়টাতে। ওইভাবে তোমার মাইন্ডটাকেও প্রস্তুত করতে হবে। সো আমরা ফুল সিলেবাসে ইঞ্জিনিয়ারিং এডমিশন দিয়ে আসছিলাম, তখনও আমরা কিন্তু আমরা 2015 সালে দিয়েছিলাম, আমি অভি, আমরা বাকি ভাইয়ারাও কিন্তু এক একজন এক এক সালে দিয়েছেন। সবার ক্ষেত্রে একটা কমন স্টোরি দেখবা, সেটা হলো এইচএসসির আগেই আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি ঘরোয়া ভাবে হইলেও নেওয়া শুরু করছি। ঘরোয়া ভাবে বলতে হলে আগের বছরের ম্যাটেরিয়ালস গুলো নিয়ে দেখা শুরু করছি, বা এই জিনিসগুলো কিন্তু সবাই প্রস্তুতি শুরু করে দেয়। সো এটা আমি মাস্ট রিকমেন্ড করবো আর কি আমাদের স্টুডেন্টসদেরকে। আর বাকি ভাইয়ারাও আছে, বাকি ভাইয়ারাও তোমাদেরকে পরামর্শ দিবে। যে কোনো জায়গায় যে কোনো কিছু সিদ্ধান্ত রিলেটেড কোশ্চেন থাকে আজকে অবশ্যই কমেন্টটা করবা, আমরা আসি, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আজকে এই লাইভটা করতেছি। সো আমার তরফ থেকে এই পর্যন্তই। বাকি ভাইয়ারা এখন তো মনে হয় কেমিস্ট্রি বা ম্যাথ ডিপার্টমেন্ট থেকে যদি ভাইয়ারা আসেন। থ্যাংক ইউ সো মাচ অপার। সপারের একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, দেখো ভাইয়া যে কথাগুলোর মধ্যে বললো তার মধ্যে যে একবার যদি প্রিপারেশন নেওয়া শুরু করো, যেটার প্রিপারেশন নেওয়া শুরু করবা, যদি ডিসিশন নিয়ে নাও তাহলে কিন্তু ওই ডিসিশন আর চেঞ্জ করা যাবে না, একটাই লেগে থাকতে হবে। তুমি ধরো গর্ত করবা, কোনো একটা জায়গায় গিয়ে গর্ত করবা, এখন তোমার এনার্জি লিমিটেড, তুমি যদি এখন গর্ত করা বিভিন্ন জায়গায়, এখানে একটু গর্ত করলাম, পাশে একটু গর্ত করলাম, পাশে একটু গর্ত করলাম, কোনো গর্তই কিন্তু গভীর হবে না। কিন্তু যদি একটাতে ফোকাস থাকো তাইলে কিন্তু দেখবা যে ওই গর্তটা এত গভীর গর্ত হবে যেটা আর কারোর পক্ষে করা সম্ভব না। তো টার্গেটটা ওইভাবে রাখো, যেটা ডিসিশন নিবা ওই ডিসিশনে ফিক্স থাকবা এবং একদম ডেডিকেটেড থেকে
যত রকম প্রিপারেশন নেওয়া পসিবল, যেভাবে আমরা গাইড করব ঠিক সেভাবে করে পুরাটা কন্টিনিউ করে ফেলবা। তো আমি এবার ম্যাথ ডিপার্টমেন্টের কাছে চলে যাচ্ছি। অভি, রাকিব, দীপিত, অহিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই চলে আসো। অবশেষে আমরা এসিএস এর রয়্যাল ডিপার্টমেন্ট আমরা চলে আসছি। এবার মানুষজনও বেশি নিয়ে আসছি, যাতে মারামারি লাগলে ধরো যে তার নিয়ে কোনো টেনশন না থাকে। তো প্রতিবারই আমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কে সেরা একটা সুস্থ বা অসুস্থ প্রতিযোগিতা হয়, যেটাই হোক না কেন, তো সেখানে এইবার কিন্তু আমরা এমনভাবে একদম রেডি হয়ে আসছি যে ফুল সিলেবাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচে হায়ার ম্যাথে তোমাদের যা কিছু দরকার তার চাইতে বেশি জিনিস আমরা রেডি করে দিব। তোমার কাজ হবে খালি আমাদের ক্লাসগুলো করা, আমরা যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিব বা আমাদের এসএসএ যে ইঞ্জিনিয়ারিং সিরিজের বইগুলো আছে এই বইগুলো থেকে যদি খালি বাসায় প্র্যাকটিস করো আর কিচ্ছু লাগবে না, খালি দেখো আমরা তোমাদের জন্য কী কী আনছি। আগেই হাউ কাউ করিও না, খালি দেখো কি তোমাদের জন্য রেডি করছি। তো শুরুতে রাকিব, তুমি কোন কোন অধ্যায় নিচ্ছ তুমি যদি একটু অ্যানাউন্স করো। তো ইঞ্জিনিয়ারিং ব্যাচ, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ইউজুয়ালি এইচএসসির আগে থেকেই কি প্রিপারেশনটা শুরু করে দেওয়া লাগে। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি টপার হয় ওরা এইচএসসির ঠিক আগে নেয়, একদম কলেজের শুরুর থেকেই প্রিপারেশন নেয়। তোমরা হয়তো যারা গত বছর টপার হয়েছে ওদের কথা শুনলেই বুঝতে পারবা। বাট এরপরেও এইচএসসির আগে মোটামুটি একটা প্রিপারেশন লাগলে খুব ভালো একটা পজিশনে তোমার যেই সাবজেক্টটা তোমার পছন্দের সাবজেক্ট, ইলেকট্রিক্যাল, সিএসসি বা সিভিল, মেকানিক্যাল, ওগুলো পাওয়া সম্ভব। বুঝতে পারছো? তো হায়ার ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কারণ সবচেয়ে বেশি কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসে। আর তোমাদের বেলায় খুব সম্ভবত সবগুলাই রিটেন হবে। সো 20টা, তার মানে ফিজিক্স থেকে 20টা, কেমিস্ট্রি থেকে 20টা এবং হায়ার ম্যাথ থেকে 20টা। এরপরেও হায়ার ম্যাথটা ইম্পর্টেন্ট, কারণ কি জানো, ধরো 5জন ক্যান্ডিডেটের মার্কস সমান হয়ে গেছে, কাকে আগে দেওয়া হবে জানো? যার হায়ার ম্যাথসের মার্কস বেশি ওকে কিন্তু আগে দেওয়া হবে। বুঝতে পারছো? আর বেশ কিছু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাকচুয়ালি হায়ার ম্যাথসের নাম্বারটাও বেশি। তো উচ্চতর গণিতে দেখো বেশ কয়েকটা চ্যাপ্টার, সরল রেখা, ত্রিকোণমিতি, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, তারপর হচ্ছে অন্তরীকরণ, একটা না আমরা এগুলো পড়ে ফেলবো। বুঝতে পারছেন? খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রত্যেকটা থেকে কিন্তু কি আসে, কোয়েশ্চেন আসে রিটেন। হ্যাঁ, রিটেনে এমসিকিউ সব জায়গায়। তো তোমাদের যা কিছু দরকার, যেভাবে দরকার আমরা পড়ায় ফেলবো। এরপর সেকেন্ড পেপারের বহুপদী ও বহুপদী সমীকরণ, তারপর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, সম্ভাবনা। এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি নিব। তো শর্ট সিলেবাসের বাইরে দ্বিপদী বিস্তৃতি, সম্ভাবনা, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এই চ্যাপ্টারগুলো পেয়ে যাচ্ছ। আর শর্ট সিলেবাসের চ্যাপ্টার যেগুলো আছে এগুলো তো ধরো 23 সালেও নিছি, 24 সালেও নিছি, 25 সালেও নিছি, ওগুলো তো তোমরা আর্কাইভে পেয়েই যাবা। বুঝতে পারছো? সো কোনো টেনশন নাই। হ্যাঁ, প্রিপারেশন আমরা পুরো 100% নিব। ঠিক আছে? তো দাদা, এরপর আমি অভিদাদাকে ডেকে নিচ্ছি। আর এবার কিন্তু আমাদের আরও 2টা স্পেশাল সারপ্রাইজ আছে, একটু পরেই জানতে পারবো আর কি। দাদা অলরেডি তো জেনেই গেছে অনেকেই। হ্যাঁ, আমরা আরেকবার খোলাসা করবো একটু পরেই। তো এরপরে তোমাদের রাকিব ভাইয়া 7টা অধ্যায়ের লাইভ ক্লাস নিবে, দেখতেই পারছো, তোমাদের ভাইয়া বলে দিছে। আর আর্কাইভে কিন্তু শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায়, আমার ক্লাসও আছে, রাকিবের ক্লাসও আছে। তোমরা 23-এর ক্লাস, 24-এর ক্লাস বা 25-এর ক্লাস, এবার একটা কাজ করবো না, 23, 24, 25 মিলে সবচেয়ে বাছাইকৃত সেরা ক্লাসগুলো আর্কাইভে দিয়ে রাখবো না, কারণ এত বেশি আর্কাইভ ক্লাস হয়েছে তুমি নিজেও কনফিউজ হয়ে যাবে যে ভাই 23 সালে ক্লাস করবো না, 24 না 25 কাটটা করবো। আমি একদম বাছাই করে আর্কাইভ ক্লাস ওইগুলো শর্ট সিলেবাসে সবগুলো দিয়ে রাখবো, কোনো টেনশন নাই। তো এইবার আমি তোমাদের লাইভে যে অধ্যায় পড়াবো, ফার্স্ট পেপারে বৃত্ত, বিন্যাস, সমাবেশ, যোগজীকরণ, এই 3টা অধ্যায় লাইভে নিব আমি। সেকেন্ড পেপারে জটিল সংখ্যা, কণিক, বিপরীত ত্রিকোণমিতি, সমতলে বস্তুকণার গতি। তার মানে তোমাদের রাকিব ভাইয়া 7টা অধ্যায় লাইভে নিবে, আমি 7টা অধ্যায় লাইভে নিব। তো এই 14টা অধ্যায় একদম খুবই গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আমরা তোমাদেরকে লাইভে পড়াবো। তো এর বাইরে যে বাকি 6টা অধ্যায়, অহিন চলে আসো, আমাকে একটু দেবো এটা। তো পরবর্তী যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায়ে স্পেশাল একজন ভাইয়া তোমরা অনেকেই চেনো, অনেকেই তোমরা অহিনের ক্লাস ইউটিউবে করছো। অহিনের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অহিন17। তো তোমরা অলরেডি তার ক্লাস করছো, তো সে কেমন পড়ায় তোমরা জানো। তো কেউ যদি না করে থাকো, তোমরা জাস্ট ওয়েট করো, ইঞ্জিনিয়ারিং ব্যাচে একটা অধ্যায় ক্লাস করো, তারপরে বুঝতে পারবা যে আমরা কাকে নিয়ে আসছি ইঞ্জিনিয়ারিং ব্যাচে। তোমাদের অহিন ভাইয়া কিন্তু আমাদেরই স্টুডেন্ট ছিল, 2022 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট আমাদের, এবং সে কিন্তু বুয়েটে র্যাঙ্ক ছিল 41, আই গেস। তো বুয়েটে ওর র্যাঙ্ক 41 ছিল, এবং সে আমাদের এসসিএস ফিউচার স্কুলে ক্লাস 9 এবং 10-এ কিন্তু একাডেমিক ব্যাচে পড়াচ্ছে। আবার তার 11-12-এর ক্লাস যদি তুমি ওর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো, যারা একেবারেই চেনো না যে ভাইয়া কেমন পড়ায়, জাস্ট একবার ঢু মেরে আসো, তাহলে বুঝতে পারবা যে কাকে আমরা ধরে নিয়ে আসছি।
তো তোমাদের অহিন ভাইয়ার কাছে আমি যাব, তার আগে আমি একটু দেখাই নেই যে তোমাদের অহিন ভাইয়া কোন কোন চ্যাপ্টার তোমাদের লাইভে পড়াবে। ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, ত্রিকোণমিতিক অনুপাত, বাস্তব সংখ্যা, যোগাশ্রী, স্থিতিবিদ্যা। তো দেখো ভেক্টরটা কিন্তু আমি বা রাকিব নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ আসলে অপূর্বতাকে টেকেল দেওয়ার জন্য আমার আর রাকিবের দরকার নাই, এই জিনিসটা বোঝানোর জন্য। বুঝতে পারছো? মানে ওইদিকে ধরো যে অপূর্বদা ভেক্টর নেই, তো আমাদের আসলে ধরো অপূর্বতার এগেনস্টে মানে অহিন মোর দেন এনাফ। আমার আর রাকিবের এখনই মাঠে নামার দরকার হচ্ছে না। আমরা ধরো যে সাইড বেঞ্চে আগে দেখি যে আসলে কেমন হয় মারামারিটা। তো তোমাদের অহিন ভাইয়া ভেক্টর নিবে, ত্রিকোণমিতিক অনুপাত নিবে, বাস্তব সংখ্যা, যোগাশ্রী, স্থিতিবিদ্যা। তো এই 6টা অধ্যায় তোমাদের অহিন ভাইয়া লাইভে নিবে। তো জাস্ট ক্লাসগুলা করবা, করার পরে দেখবা যারে এই ভাইয়া তো রাকিব ভাইয়ের চেয়ে তো ভালো পড়ায়, অভিদাতার চেয়ে তো ভালো পড়ায়, আর অপূর্বতার চেয়ে তো ভালো পড়াবেই, এটা তো এখানে দেখেই বুঝতেছো। তো জাস্ট ক্লাসগুলো করবা। কারা কারা চেনো একটু অহিন ভাইয়াকে আমাকে কমেন্টে বলো তো। তো অহিন, তুমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু বলো যে এই 6টা অধ্যায় নিয়ে তোমার জুনিয়র যারা এইচএসসি 26 ব্যাচ, আচ্ছা এইচএসসি 26 যখন বইটা ঢুকবে তখন কিন্তু তোমাদের অহিন ভাইয়া ফাইনাল ইয়ার। তো দেখা যাবে তোমরা বুয়েটে ঢোকার পরে তোমাদের অহিন ভাইয়াকে কিন্তু বুয়েটে ফাইনাল ইয়ার স্টুডেন্ট হিসেবে পাবা। তো অহিন, তুমি যদি ওদের উদ্দেশ্যে বলো। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? প্রথমত আমি একটা জিনিস একটু শেয়ার করি, এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আর কি। এই বছর যখন ফুল সিলেবাসে তোমাদের এক্সাম হচ্ছে, এইচএসসি পরীক্ষা কিংবা সামনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হবে, যারা অ্যাকচুয়ালি রেগুলার স্টুডেন্ট, আমি বলতেছি না ভালো স্টুডেন্ট, যারা রেগুলার স্টুডেন্ট তাদের কিন্তু এখানে খুশি হওয়ার বিষয়টা আমি দেখি। কারণ দেখো, যারা রেগুলার পড়াশোনা করতেছে আর যারা ধরো পিছায় আছে, ওদের মধ্যে কিন্তু এখন পার্থক্যটা বেশি হয়ে গেল। ধরো আমি নিজে শর্ট সিলেবাসে এক্সাম দিয়ে আসছি, আমাদের সময় যেটা হয়েছে যে কোনো রকম বোর্ড পরীক্ষায় বইটা বসার মতো একটা মার্ক তুলে ফেলতে পারলে অ্যাডমিশনের টাইমে গিয়ে না মোটামুটি রিকভার করা পসিবল ছিল। কারণ তুমি যদি ম্যাথের চ্যাপ্টার কাউন্টই দেখো, আমরা হলো 12টা চ্যাপ্টার এক্সাম দিয়ে আসছি ম্যাথে, আর সেখানে তোমাদের 20টা। তো বুঝতেই পারতেছে এখন যারা রেগুলার পড়াশোনা করবে আর যারা একটু পিছায় আছে, আকাশ পাতাল একটা কিন্তু তফাৎ হয়ে যাচ্ছে। এই জন্য এই বছর মানে বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশন টাইম আসবে, এরপর আমরা প্রিপারেশন শুরু করব, এটার জন্য কিন্তু বসে থাকা যাবেই না। মানে এটা একদম সবার কাছে ক্লিয়ার থাকার কথা, আগে থেকেই শুরু করতে হবে। সো আমি এবার ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমাদের ম্যাথের এই 6টা চ্যাপ্টার কভার করতেছি, যেখানে ধরো ত্রিকোণমিতিক অনুপাত, এই যে অধ্যায়টা, এখান থেকে ধরো বুয়েটে তুমি রিটার্ন আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। কারণ তুমি দেখবা ত্রিকোণমিতির 2টা অধ্যায় আছে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 আছে, ওইদিকে সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি আছে। এছাড়া ধরো ভেক্টর অধ্যায়, বাস্তব সংখ্যা, অসমতা, যোগাশ্রী প্রোগ্রাম, এগুলো মোটামুটি যা যা লাগবে আমি যতটুকু করাবো, তুমি যদি ওইটুকু জাস্ট ক্লাস করে যাও আর ক্লাসের ম্যাথগুলো নিজে থেকে প্র্যাকটিস করো, বিগত বছরের যে প্রশ্নগুলো, ওই কন্টেন্টগুলো নিজে থেকে একটু রেগুলার থেকে প্র্যাকটিস করতে পারো, এর বাইরে কিচ্ছু লাগবে না। আর মেইনলি এখানে ইম্পর্টেন্ট 2টা অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক আর স্থিতিবিদ্যা। এই 2টা অধ্যায় তুমি আপডেটেড প্রশ্ন বলো কিংবা তোমাদের একাডেমিক লেভেলের প্রিপারেশনের বাহিরেও এক্সট্রা যা যা কন্টেন্ট লাগবে পুরোটা ভাইয়া গুছাই দিব। তোমার জাস্ট আমার উপর ট্রাস্ট করে আমি ক্লাসে যেভাবে গাইড করতেছি ওইটা ফলো করতে হবে। অ্যান্ড অনেকে বলতে পারো ভাই আমাদের তো আবার 20টা প্রশ্ন আসতেছে, কারণ এবার তোমাদের শুধু রিটেন থাকার সম্ভাবনাটাই বেশি। সো 20টা প্রশ্ন যেহেতু আসবে, এই আনইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। সো একেবারেই আবার ওগুলোতে অনীহা করে যে পড়া লাগবে না, এটা করা যাবে না। দেখা যাবে রেগুলার টাইপ চলে আসছে জাস্ট বিকজ তুমি সিলেবাসটা কমপ্লিট করো নাই বা ওই চ্যাপ্টারগুলো পড়ে যাও নাই ভালো মতো, এই জন্য কিন্তু মানে ওই সহজ প্রশ্ন পারতেছো না। আর এটা তো নতুন করে বলার কিছু নাই, সহজ প্রশ্ন আসলে মিস করা যাবে না। সো আমি এমনভাবে পড়াই দিব এই 4টা অধ্যায় সহ বাকি 2টা অধ্যায়, তুমি যদি ক্লাস কন্টেন্ট ভালো মতো ফলো করে আমি যতটুকু যেভাবে প্র্যাকটিস করতে পারবো বলবো, আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে ওইটা যদি ফলো করো, এর বাইরে কিচ্ছু লাগবে না। ম্যাথের 20টা চ্যাপ্টার আমরা 4 জন আছি, আমরা মিলে এমনভাবে গুছাই দিব। যদিও তোমরা অনেকে বলতে পারো যে বিগত কয়েক বছর ধরে ম্যাথ প্রশ্নটা একটু কঠিন হয়, বাট ইনশাআল্লাহ এই এইচএসসি 26 ব্যাচের আমাদের স্টুডেন্টরাই এটা বলবে যে আমাদের ম্যাথ এক্সাম সবচেয়ে ভালো হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পার্টের মধ্যে ম্যাথটাই সবচেয়ে ভালো হয়েছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে। তো ঠিক আছে, এটা ছিল আমাদের ম্যাথের প্রথম সারপ্রাইজ। এরপরে কিন্তু আরও বড় চমক আছে, যেই চমকটা আসলে অন্য কোনো ডিপার্টমেন্টে নাই, যেটা ম্যাথ তোমাদেরকে সবসময় প্রায়োরিটি দেয়। এমনভাবে আমরা এসসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে হায়ার ম্যাথে তোমাদেরকে গুছাই দিব যে তোমরা বুয়েট, ট্রুয়েট, কুয়েট, আইউটি, এমএসটি, বুটেক্স, ঢাবি, রাবি, চাবি, জবি যা আছে সব জায়গায়, যত জায়গায়, হ্যাঁ এটা তো ট্রু, ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করবা সবার তো আর ইঞ্জিনিয়ারিংয়ে হয়তো বা চান্স হবে না। তো যদি না হয়, তুমি ধরো অনেক প্রিপারেশন নিছো তাও হইলো না, তোমার চেয়ে বেটার আরও 1000 জন, 2000 জন, 3000 জন পারফর্ম করলো, তো সেক্ষেত্রে হায়ার ম্যাথে যে অসুবিধাটা হয়, হ্যাঁ বাকি সাবজেক্টে এই অসুবিধাটা হয় না, হায়ার ম্যাথে হয় যে ক্যালকুলেটর ছাড়া সলভ করতে গেলে ম্যাথ অনেক সময় তুমি পারো না। যে বিশেষ করে যখন ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো তুমি দিতে যাবা, দেখবা ইঞ্জিনিয়ারিংয়ে তো বুয়েট এবং কুয়েট রিটেন পরীক্ষা, তারপরে রুয়েট, চুয়েটেও যদিও এমসিকিউ হয়েছে, কিন্তু ওখানে এমসিকিউ ম্যাথগুলো যেগুলো আসছে ওগুলো আসলে রিটেন স্ট্যান্ডার্ড ম্যাথগুলাই এমসিকিউ বানায় দেয়। তো ইঞ্জিনিয়ারিং থেকে তুমি যখন ভার্সিটিতে হঠাৎ করে ধরো এরকম হইলো যে ভাইয়া আমার ইঞ্জিনিয়ারিংয়ে হইলো না বাই এনি চান্স, তখন তুমি যাতে ভার্সিটিতে কোনো কারণে হায়ার ম্যাথে তুমি হ্যাম্পার না হয়, তো এই জন্য এবার আমরা স্পেশাল একটা ফিচার রাখতেছি, যেই ক্লাসগুলো তুমি যদি করো তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটির ম্যাথ
তোমার জন্য হয়ে যাবে একদম দফা রফা। তুমি ফুল কনফিডেন্ট থাকবা যে ভাইয়া যদি ইঞ্জিনিয়ারিং নাও হয়, হায়ার মধ্যে ভার্সিটিতে আমি একদম কোপায় দিয়ে আসতে পারবো। এই কনফিডেন্সটা তোমার দরকার। দেখা যাবে এই কনফিডেন্সটা তোমার মধ্যে থাকলে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি চান্স পেয়ে গেছো, বিকজ তুমি টেনশন ফ্রি ছিলা, তোমার মাথার মধ্যে ওই টেনশনটা ছিল না, তুমি পরীক্ষায় একদম ভালো পারফর্ম করে চলে আসছো। তো এখন চলে আসো স্পেশাল এই যে ফিচারটা, দীপিত চলে আসো। তোমরা দীপিত ভাইয়াকে কে কে চেনো বলো? এইচএসসি 26 ব্যাচ আমাদের হায়ার ম্যাথ একাডেমিক সাইকেলে তোমরা যারা ছিলা, তোমরা সবাই জানো এসিএস এর ম্যাথ ডিপার্টমেন্টের সবচেয়ে যে অলরাউন্ডার সে হচ্ছে দীপিত। অলরাউন্ডার কেন? তুমি তাকে যেই পাত্রে রাখবা সে হচ্ছে তরল পদার্থের মতো, যেই পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করে। সে সবগুলো অধ্যায়ের প্রবলেম সলভিং ক্লাস নেই। এবং তুমি যদি দেখো যে হায়ার ম্যাথের আমাদের একাডেমিক সাইকেলে কি হয়, আমি ধরো অর্ধেক অধ্যায় পড়াই, রাকিব অর্ধেক অধ্যায় পড়াই, তো সবগুলো অধ্যায়ের উপর যার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স গত 3 বছরে আমাদের একাডেমিক সাইকেলে হয়েছে সেটা হচ্ছে দীপিত। কারণ প্রত্যেকটা অধ্যায়ের উপর প্রবলেম সলভিং ক্লাস। দেখো আমরা যেই ম্যাথগুলো করাই তারপরে ওই ম্যাথের যে প্রবলেমগুলো থাকে, ইনফ্যাক্ট এর বাইরে এক্সট্রা করে আরও যে এমসিকিউ টাইপগুলো দরকার সেগুলো এত বছর ধরে কিন্তু এই 3 বছর ধরে আমাদের একাডেমিক সাইকেলে দীপিত পড়াই আসতেছে। তোমরা 26 ব্যাচে যারা আসো সবাই চেনো প্রবলেম সলভিং ক্লাসে এমন এমন সুন্দর সুন্দর কন্টেন্ট দীপিত রেডি করে তোমাদেরকে পড়ায়, মানে যারা ক্লাস করছো তোমাদেরকে আসলে বলার কোনো দরকারই নাই, বাট যারা ক্লাস করো নাই তোমরা হয়তো অনেকে জানো না। তো এইবার জাস্ট ক্লাসগুলো করলে তুমি জানতে পারবা যে কোন ধরনের ক্লাস তুমি পাচ্ছ। দেখো দীপিত এইবার কি করবে আমি একটু বলে রাখি, তারপর তোমাদের দীপিত ভাইয়ের কাছে যাবো। যে আমাদের হায়ার ম্যাথের যে 20টা অধ্যায় আছে, এই 20টা অধ্যায়ের উপর আমরা তো লাইভে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস নিবই, যেখানে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট বা আইইউটিএমএসটি বুটেক্সের জন্য প্রয়োজনীয় সব কিছু কভার করে পারাবো। মেইনলি আসলে আমরা লাইভ ক্লাসে রিটেনকে ফোকাস করে পড়াবো, রাইট? তো এরপরে তোমাদের দীপিত ভাইয়া কি করবে, প্রত্যেকটা অধ্যায়ের উপর ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ ক্লাস নিবে, যেখানে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্টকাট টেকনিক যেগুলো দরকার, যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ে লাগে না অনেক সময়, বাট ভার্সিটিতে এমসিকিউতে ধুমধাম কিছু শর্টকাট টেকনিক আছে যেগুলো দিয়ে তুমি এমসিকিউ দেখা ফেলতে পারবা। তো এই স্পেশাল ফিচারগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাচে এইবার হায়ার ম্যাথ থাকতেছে। এই 20টা অধ্যায়ের উপর তোমাদের দীপিত ভাইয়া এমনভাবে ক্লাস কন্টেন্ট রেডি করে এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে তোমাদেরকে দিবে, যাতে করে তুমি জাস্ট যে কোনো সময় ইচ্ছা মতো ঢুকে ক্লাসটা করে ফেলতে পারো এবং সেখানে এক্সট্রা ক্লাস ডিউরেশন না থাকে। কারণ আমরা তো প্রত্যেকটা অধ্যায় লাইভে পড়াবই। তারপরে ধরো যখন একটা অধ্যায় শেষ হবে, ধরো আজকে তোমাদের ধরো যে সরলরেখা অধ্যায় শেষ হয়েছে, শেষ হওয়ার পরে দেখবা তোমাদের দীপিত ভাইয়া সরলরেখা অধ্যায়ের উপর একটা ওয়ান শট ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ ক্লাস আপলোড দিয়ে দিছে। তারপর তুমি তোমার সুবিধা মতো সময় ওই ক্লাসটা করে ফেলবা। তো এইভাবে যদি তুমি 20টা অধ্যায় আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়ো, তুমি একবার চিন্তা করে দেখো তো চোখটা বন্ধ করে, যে আমি রাকিব ভাইয়া এবং অহিন ভাইয়া এমনভাবে 20টা অধ্যায় রেডি করে দিব যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন ডান। তারপর দীপিত ভাইয়া আসবে, আইসা একদম ভার্সিটি ম্যাথ দফা রফা করে দিবে। তো এবার ইঞ্জিনিয়ারিং ব্যাচে তুমি আসো মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সকল প্রিপারেশন ডান। তুমি খালি যদি শুরু থেকে লেগে থাকতে পারো এবং সাহসটা রাখতে পারো, আর কিছু লাগবে না। তো দীপিত এবং দীপিতে আমি যদি একটু বলি, দীপিতের বুয়েটে পজিশন ছিল 2021 ব্যাচে, ও আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট ছিল 75তম, ঢাবিতে 64তম। তো দেখো ওর কিন্তু বুয়েটের চেয়ে ঢাবিতে পজিশন ভালো, বুঝতেছো? তার মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড, হাতে ক্যালকুলেশন, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক্স যা কিছু দরকার সব কিছু সে কিন্তু নিজেও এটা এক্সপিরিয়েন্স করে আসছে এবং এটা তুমি তার রেজাল্টেই দেখতে পারতেছো। কাজেই এখানে ডাউট থাকার কোনো রিজনই নাই যে কাকে নিয়ে আসছি। আর যারা আমাদের একাডেমি সাইকেলে আসো তোমরা তো কমেন্টে বলবা যে দীপিত ভাইয়া কেমন তোমাদেরকে পড়াইছে। দীপিত আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি তোমরা যদি লাস্ট ইয়ারে ভাইয়াদের আর কি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তোমরা দেখবে যে ম্যাথে অনেক কঠিন কোশ্চেন হয়েছে কিন্তু বুয়েটে, অ্যান্ড ম্যাথ দিয়ে কিন্তু ডিসাইড করা হয়েছে র্যাঙ্ক কার সামনে আসবে কার পিছিয়ে আসবে। ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ আছে অবশ্যই, বাট ম্যাথ দিয়ে কিন্তু র্যাঙ্ক ডিসাইড হয়েছে। আর আরেকটা জিনিস, যারা ভালো করতে চাও তোমরা কিন্তু এইচএসসির আগে থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করো। আমি নিজেও এটাই করছি। তুমি যদি জিজ্ঞাসা করে থাকো টপ 100 টপ 200 যারা বুয়েটার হয় তারা কি করছে, তারা দেখবা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই, শুরু হওয়ার আগেই বেসিক্যালি একটা কোর্সে ভর্তি হয়ে যায়, এসএস ইঞ্জিনিয়ারিং কোর্স, এবং প্রিপারেশন কিন্তু শুরু করে ফেলে। কারণ ফেজ 1-এ কিন্তু অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হবে এবং ওগুলো কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখন আসি হলো আমি তোমাদের ক্লিক ক্লাস নিব, তার আগে বলে নিই আমাদের একটা স্যার আছেন আর কি, উনি সবসময় বলেন যেটা তুমি পড়বা ভালো করে পড়বা। তুমি সবগুলো কিছু উপর দিয়ে পড়লা, ভিতরে গেলা না, তুমি দেখবা সব কিছু অর্ধেক অর্ধেক পারো, পরে দেখলে কিছুতে চান্স পাও নাই। সো ফার্স্ট অফ অল তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং ব্যাচ, সো ইঞ্জিনিয়ারিং ভালো করে পড়বা। এখন সবাই তো ইঞ্জিনিয়ারিংয়ে হবে না, খুবই স্বাভাবিক, কিন্তু আমাদের কি টার্গেট থাকে, ইঞ্জিনিয়ারিং বুয়েট যদি না হয় আমরা ঢাকা ইউনিভার্সিটির দৌড় দিই, স্বাভাবিক, আমি নিজেও এটা করছি। এখন ভাইয়া বুয়েটের প্রিপারেশনও নিব, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিব, এত কিছু কেমনে নিব, এটা কি পসিবল নাকি? তার জন্যই আসতেছি হলো আমি। তুমি ফার্স্ট অফ অল কাজ হবে ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করা, এরপর এমসিকিউগুলো কেমনে সলভ করতে হবে, হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করে। যেমন এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন দেখছোই, ফিজিক্স অনেক কঠিন হয়েছে, তাহলে বুঝতেই পারছো ফিজিক্স এমনি মারা খাইছো, কিন্তু ম্যাথ দিয়ে কিন্তু মানুষ মার্কস উঠেছে। ম্যাথ কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন যার ভালো সে ওই টাইমটার মধ্যে করে ফেলতে পারছে।
ক্যালকুলেটর তো থাকবে না তোমার, সো তোমাকে কিন্তু জানতে হবে শর্টকাট কখন কোনটা অ্যাপ্লাই করা যায় অ্যান্ড কোনটা করলে তাড়াতাড়ি ম্যাথটা করা যায়। রিটেনের ক্ষেত্রেও কিন্তু আছে, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিটেন পরীক্ষা হয় ম্যাথে, সো ওইখানেও কিন্তু তোমার ক্যালকুলেটর দেওয়া হবে না, ক্যালকুলেটর ছাড়া তোমার করতে হবে। সো ওগুলা কেমনে করবা, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদের কিন্তু 20টা চ্যাপ্টার তোমাদের থেকে শুরু হচ্ছে ফার্স্ট ফুল সিলেবাস। এর আগে অনেক বছর আগে হয়তো তোমাদের থেকে আবার শুরুতে যাচ্ছে। সো এই 20টা চ্যাপ্টারে কেমনে কোন চ্যাপ্টারে কোন এমসিকিউ কেমনে সলভ করবা সব আশা করি আমি ক্লাসের মধ্যে বলে দিব। ক্লাসগুলো রেকর্ডেড হবে, তাহলে তোমাদের আর সময় নষ্ট হবে না, জাস্ট ঢুকবা 2x মোডে ক্লাস করা শুরু করবা। তোমরা তো আবার 2x এখন 3x এ চলে গেছো, ওইটা পরের বিষয়, বা 2x এ ক্লাস করবা, সমস্যা নাই, দেখবা সুন্দর করে বুঝতে পারছো কোন চ্যাপ্টারে কেমনে পড়তে হবে, ঠিক আছে? সো আশা করি দেখা হচ্ছে ক্লাসরুমে, আমি চলে যাবো অভিজ্ঞতার কাছে। তো মোটামুটি হায়ার ম্যাথ সম্পর্কে আমি সব কিছুই বিস্তারিত বলে দিলাম। তোমাদের মাসুর ভাইয়া কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে, এবং আমরা ফেজ 1-এ এইচএসসির আগে 8 সপ্তাহ ক্লাস নিব। তো হায়ার ম্যাথেও আমরা 8 সপ্তাহে 8 দুগুণে 16টা ক্লাস, প্রতি সপ্তাহে কিন্তু আমাদের 6টা ক্লাস থাকবে, ডেইলি একটা করে ক্লাস, ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, ম্যাথ 2টা, উইকলি 6টা ক্লাস, মানে সাবজেক্ট ওয়াইজ 2টা। তো 8 সপ্তাহে 16টা ক্লাস, আমরা 6টা অধ্যায় পড়বো ফেজ 1-এ। আগামীকালকে একদম ডিটেল রুটিন পাওয়া যাওয়া ফেজ 1-এর হায়ার ম্যাথের রুটিন, হায়ার ম্যাথে কোন কোন অধ্যায় আমরা এইচএসের আগে পড়বো, ফিজিক্সের রুটিন এবং কেমিস্ট্রি রুটিন আগামীকালকে আমাদের সবগুলা গ্রুপে আমরা পোস্ট করে তোমাদেরকে জানাই দিব। তো যারা যারা এই ভিডিওটাতে দেখতেছো এতক্ষণ ধরে, আশা করি হায়ার ম্যাথ নিয়ে এইবার এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমরা গত ব্যাচগুলাতে স্টুডেন্টরা যা যা সার্ভিস আমাদের থেকে পাইছে তার চাইতে বেশি কিছু পাবা। ওইভাবেই আমরা প্ল্যান রেডি করতেছি, কন্টেন্ট রেডি করতেছি, এবং সব কিছু তোমাদের জন্য আমরা ওইভাবেই গুছাই নিয়ে আসতেছি। তো এখন আমি চলে যাব আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কাছে, যে ডিপার্টমেন্ট আসলে র্যাঙ্ক, বুয়েটে র্যাঙ্ক করার জন্য সবচেয়ে বেশি তোমার ডিপেন্ড করবে তুমি কেমিস্ট্রিতে কত পাচ্ছ। তো প্রতি বছরই আমরা এটা বলি যে ফিজিক্স আর ম্যাথ এই দুটা ডিপার্টমেন্টে ভালো করলে তুমি বুয়েটে চান্স পাবা। তোমার চান্স ডিপেন্ড করবে এই দুটা সাবজেক্টে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ। আর র্যাঙ্ক যারা বুয়েটে টপ 100-এ থাকতে চাও, বা টপ 200 বা টপ 300, যে ট্রিপল সিএসসি মানে টপ 350 পর্যন্ত তো ইচ্ছা মতো সাবজেক্ট পাওয়া যায়। তো যাদের টার্গেট টপ 350-এ থাকা, শুধু চান্স পাইলে হবে না ভাইয়া, আমার ভালো একটা সাবজেক্ট লাগবে, মাস্ট কেমিস্ট্রি পরীক্ষাটা ভালো দিতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তো সেই কেমিস্ট্রি পরীক্ষাটা ভালো দেওয়ার জন্য সবচাইতে বেস্ট প্রিপারেশন যারা তোমাদেরকে হেল্প করতে পারবে, সেই 3জন মানুষ আমাদের এসএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে আছেন। তো আমি চলে যাচ্ছি তাদের কাছে, ভাইরা চলে আসেন। আচ্ছা, কেমন আছো সবাই? আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমরা মোট 3 জন আছি। দেখতেই পাচ্ছ যে এখানে আমরা 2 জন আছি। তোমাদের সবচেয়ে প্রিয় হিমেল ভাইয়া আছে, তার সাথে সঞ্জয় দা আছে, এখানে আমাদের সাথে নাই। তো উনি সব কিছু দেখছেন, তোমাদেরকেও দেখছেন, কোনো সমস্যা নাই। আর তার সাথে আমি আছি। তো আমরা 3 জনে মিলে তোমাদের কেমিস্ট্রির যত প্রকারের যেইভাবে করে প্রিপারেশন নিলে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা তোমাদের পূর্ণাঙ্গ হয়, তো সেটার জন্য যা করা দরকার আমরা কিন্তু সব কিছুই করবো। তো প্রথমত একটা জিনিস হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের একটা কম্বিনেশন থাকতে হয়, সেটা হচ্ছে থিওরিটিক্যাল এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল, এই দুইটার মধ্যে কিন্তু কম্বিনেশন তোমার থাকতে হয়। তো আমাদের ক্লাসগুলো আমরা এমনভাবে করে নিব যে আমরা তোমাদেরকে গুছিয়ে দিব যে কোন কোন থিওরিটিক্যাল পড়াগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং এগুলো বোঝার ক্ষেত্রে আমরা তোমাদেরকে হেল্প করব। এবং ম্যাথমেটিক্যালগুলো তো আমরা বারবার করে প্র্যাকটিস করাবো। এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা কথা আমরা বলি যে আমরা যেভাবে করে আমরা তোমাদেরকে অঙ্কগুলো করাবো ম্যাথমেটিক্যালি বা তোমাদের থিওরিটিক্যালি, যেই জিনিসগুলো আমরা করাবো, প্রবলেম সলভিং যেভাবে করে করাবো, তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, ক্লাস করা কিন্তু খুবই জরুরি। অনেকেই আছে যে অনেকে দেখি যে ভাইয়া স্লাইড পড়লে হবে কিনা। একটা জিনিস হচ্ছে যে স্লাইড পড়া মানে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের স্লাইড পড়া কিন্তু এনাফ না, কারণ এখানে অনেক কিছু আছে যেটা কনসেপচুয়ালি তোমাকে জানতে হয়। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি ওই একটা দিয়ে হাজার হাজার মানে অঙ্ক বা প্রবলেম তুমি সলভ করতে পারবা। তো এইটার জন্য ক্লাস করা খুবই জরুরি। তো আমি বারবার করে গুরুত্ব দেই কেমিস্ট্রির ক্ষেত্রে, মানে তুমি রেকর্ড ক্লাসও করতে পারো, লাইভ ক্লাসে যদি উপস্থিত থাকতে না পারো, কিন্তু ক্লাস করা জরুরি। তুমি যদি শুধুমাত্র স্লাইড পড়ে যাও তাহলে কিন্তু কনসেপ্টে অনেক ঘাটতি থেকে যাবে, এটা আমরা বলতে পারি। মানে এটা এমন না যে তোমার বইয়ের মধ্যে একটা জিনিস আছে, আমরা স্লাইডে আলাদা আলাদা জিনিস দিয়েছি, তো তখন তো মনে হবে এটা তো বইয়েই আছে। কিন্তু বইয়ের ওই কনসেপ্টটা আমরা বোঝানোর জন্য যেই কাজটা করেছি, যারা ক্লাস করেছে তারাই কিন্তু পারবে।
তো আমি প্রথমেই তোমাদেরকে বলি যে আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন কীরকম হয়েছে সেটা বলার আগে তোমাদের হিমেল ভাইয়ের কাছ থেকে তোমরা একটু মানে পরামর্শ শিখো, শুনো। হ্যালো এভরিওয়ান, সো আমি তোমাদের হিমেল ভাইয়া, আমিও কিন্তু পাওলি ভাইয়ের সাথে এবং সঞ্জয় দাদার সাথে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং বেজের কেমিস্ট্রিতে আসি। প্রথমে একটা জিনিস বলি যে কেমিস্ট্রি আসলে মেইন প্রবলেমটা কোথায়। কেমিস্ট্রি মেইন প্রবলেমটা হচ্ছে তুমি যখন আমাদের বইগুলো দেখবা, বইয়ে একটা চ্যাপ্টারকে যে সিকোয়েন্সে সাজানো আছে সেই সিকোয়েন্সে তুমি যদি একা পড়তে যাও দেখবা তোমার মাথা আসলে নষ্ট হয়ে গেছে। তখন এই জন্য কী হয়, কেমিস্ট্রিতে তোমাদের একাডেমিক লাইফে একটু অনীহা চলে আসে। তোমরা যেটা করো, ফিজিক্স আর ম্যাথকে এতই ইম্পর্টেন্স দাও, দেখা যায় কেমিস্ট্রিটা তোমরা অনেক অংশে কিন্তু কম পড়ো। তো এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং বেজে তোমার টার্গেটটা থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে এমন সিকোয়েন্সে তোমাকে পড়ানো, মানে একটা পারফেক্ট সিকোয়েন্সে, যাতে তোমার প্রতিটা জিনিস, ধরো ওই টপিক পড়ার আগে কি আগের টপিক পড়ে আসা লাগবে এটা আমরা তোমাদেরকে পড়াই দিব। মানে তুমি যদি কোনো কারণে আমাদের ক্লাসগুলো ফলো করো, ক্লাসে করানো ম্যাথগুলো ফলো করো, ক্লাসে পড়ানো টপিকগুলো ফলো করো, তাহলে তোমার কেমিস্ট্রিতে প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং অন্তত আমরা বলতে পারি একদম 100-এ, তুমি বলতে পারো 110 হয়ে যাবে। মানে তুমি যা তোমার লাগবে আমরা সবই তোমাকে দেখাই দিব। প্রতিটা টাইপ কি কি কোয়েশ্চন আসতে পারে, গ্রাফ থেকে কি প্রবলেম আসতে পারে, কোথায় তুমি ভুল করবা সেটাও কিন্তু আমরা জানি। কেমিস্ট্রিতে যেটা প্রবলেম, যে দেখা যায় কি মেজরিটি স্টুডেন্টই কিছু পার্টিকুলার জায়গায় ভুল করে, সবগুলো জিনিস আমরা কিন্তু ক্লিয়ার করবো। আর আরেকটা বিষয় হচ্ছে, কেমিস্ট্রিতে দেখা যায় যে বিগত বছরগুলো দেখা গেছে বুয়েটে বা চুয়েটে বা কুয়েটে বলো, তোমার আউট অফ সিলেবাসে কিন্তু কিছু টপিক থেকে কোয়েশ্চন চলে আসে। যেমন রাউল্টের সূত্র থেকে ম্যাথ আসে, তারপর ধরো বিক্রিয়ার ক্রম থেকে হয়তো ওরকম তোমার বইতে হার্ড ম্যাথ নাই, বাট দেখা গেছে ওইগুলো থেকে কিন্তু কোয়েশ্চন চলে আসে। সো এটা কিন্তু তুমি জানো না। তো এইটা জানার জন্য তোমার কিন্তু আমাদের ক্লাসগুলো করতে হবে। এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা তোমার বইতে যা আছে সবই তো তোমাকে আমরা পড়াবই, এর সাথে সাথে আউট অফ টপিক থেকে কী কী কোয়েশ্চন আসতে পারে সেটাও আমরা দেখাই দিব, এবং আউট অফ টপিক যদি তোমার পড়া লাগে, কী পড়া লাগবে না লাগবে সব আমরা বলে দিব। সো এটা আমরা তোমাকে এতটুকু এনশিওর করতে পারি যে আমাদের কেমিস্ট্রি, যে আমাদের এখানে বেসটাতে বা কেমিস্ট্রি সাবজেক্টটাতে অন্তত তোমার কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে না। তোমার কাজ হবে খালি ক্লাস করা, ক্লাস করার পরে যেই ম্যাথ আমরা বাড়ির কাজ দিব, যেই ম্যাথ আমরা ক্লাসে করাইছি, আমাদের প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং বইয়ে যে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম আছে আমাদের, এই রম্বস পাবলিকেশন থেকে যে আমাদের ইঞ্জিনিয়ারিং বই তোমরা পাবা, ওইটার যে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম আছে এইগুলো জাস্ট তুমি ভালো করে সলভ করে ফেলো, এটাই তোমার জন্য মোর দেন এনাফ। হ্যাঁ, তাহলে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা দেখো। ওকে, আমার প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে কিছু আর্কাইভ ক্লাস আছে আর আমি কিছু লাইভ ক্লাস নিব। তো এখানে যেহেতু আমরা 3 জন আছি, তো তিনজনের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। তো প্রথমেই আমি আমারটা বলি যে তোমাদের ফার্স্ট পেপারে গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, মানে চ্যাপ্টার 2 এবং 3 ফার্স্ট পেপারের এটা আমি নিব, এবং তার সাথে সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন। অ্যাকচুয়ালি তোমাদের পরিমাণগত রসায়ন এইটা সবচেয়ে বেসিক একটা চ্যাপ্টার, যেটা দিয়ে আমরা এই বছরের মানে কেমিস্ট্রির যাত্রা শুরু করব, পরিমাণগত রসায়নটা দিয়ে। আর এর সাথে সাথে তোমরা যেটা পাচ্ছ যে গত বছরের আর্কাইভ ক্লাসগুলোতে আমার রাসায়নিক পরিবর্তন আছে, পরিমাণগত রসায়ন, জৈব রসায়নের ফার্স্ট অংশটা আছে, এবং হচ্ছে তড়িৎ রসায়ন। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আমার সাথে তোমরা অ্যাকচুয়ালি যেই চ্যাপ্টারগুলো লাইভ পাচ্ছ এবং যেই চ্যাপ্টারগুলো আর্কাইভ পাচ্ছ, এগুলো মিলে কিন্তু তোমার কেমিস্ট্রিতে মোট চ্যাপ্টারই আছে 10টা। তো ম্যাক্সিমাম চ্যাপ্টারই কিন্তু আমার সাথে তোমরা থাকতে পারছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারছো। তো এরপরে তোমাদের সঞ্জয় দাদা যেহেতু নাই, সেটা আমি একটু বলে দিই যে সঞ্জয় দাদা তোমাদের ক্লাস যেটা নেবেন, যে চ্যাপ্টারগুলো নেবেন, তার মধ্যে ফার্স্ট পেপারের আছে কর্মমুখী রসায়ন, এবং সেকেন্ড পেপারের পরিবেশ রসায়নের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই পরিবেশ রসায়ন, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক। আমরা বলি পরিবেশ রসায়নের উপরেই বেসটা ডিপেন্ড করে। সবগুলো ল যদি ভালো মতো বোঝা যায়, অন্যান্য চ্যাপ্টারগুলোতে অনেক হেল্প করে এটা। তারপরে জৈব যৌগের সেকেন্ড অংশটা, প্রথম অংশটা তোমাদের নেবেন হিমেল ভাইয়া, একটু পরেই দেখবে, আর সেকেন্ড অংশটা নেবেন হচ্ছে সঞ্জয় দাদা। আর লাস্ট হচ্ছে অর্থনৈতিক রসায়ন। তো অর্থনৈতিক রসায়নও তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা দেখো সঞ্জয় দাদারও কিন্তু অনেকগুলো আর্কাইভ ক্লাস আছে, মানে 2টা যোগ করে যারা তোমরা সঞ্জয় দাদার ক্লাস ভালো বুঝো, এক একজন স্টুডেন্ট এক একজনের ক্লাস ভালো বুঝে, যারা সঞ্জয় দাদার ক্লাস তোমরা ভালো বুঝো, তোমরাও কিন্তু অনেক বেশি পরিমাণে চ্যাপ্টার সঞ্জয় দাদার কিন্তু লাইভ এবং আর্কাইভ মিলে পেয়ে যাচ্ছ। আর লাস্টের আমি না বলে পারছি না, হিমেলের দায়িত্ব দিচ্ছি না, তোমাদের সবচেয়ে প্রিয় হিমেল ভাইয়ার ইয়েটাও আমি বলে দিচ্ছি যে হিমেল ভাইয়া তোমাদের কিন্তু দেখো জৈব রসায়নের শুরুর যে পার্ট এবং অ্যারোমেটিক পার্ট, এটা কিন্তু তোমাদের হিমেল ভাইয়া নেবে।
তো এই হিমেল ভাইয়ার পড়ানো তোমাদের অনেক বেশি পছন্দ, এবং তোমরা আমি মনে করি যে এই দুইজনের যে অর্গানিক, দুইজনের মিলে যে অর্গানিকটা হবে, তোমরা একটা বেস্ট প্রিপারেশন এখান থেকে তোমরা নিতে পারবা। তার সাথে সাথে আমার কিন্তু কম্প্যাক্ট ক্লাস আছে, আমার অর্গানিকের কম্প্যাক্ট ক্লাস, ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট ক্লাস আছে। তোমাদের যদি মনে হয় যে তোমরা কম্প্যাক্ট ক্লাস দেখে কিছুটা মানে আমার সাথেও তুমি অর্গানিকের একটু ফিল পাইতে পারো, তো আমি মনে করি যে তোমরা যারা লাইভ ক্লাস করতে চাও, এই দুইটা মানে পোর্শন তোমরা যদি লাইভে করে নাও, আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং যে অর্গানিক প্রিপারেশন এটা তোমাদের ফুলফিল হয়ে যাবে। আর তার সাথে হিমেল ভাইয়ার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, রাসায়নিক পরিবর্তন, এই যে রাসায়নিক পরিবর্তন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা, যেটা তোমাদের হিমেল ভাইয়া নেবেন। এবং সেকেন্ড পেপারে তড়িৎ রসায়ন, তোমরা দেখেছো যে তড়িৎ রসায়ন গত বছর যেহেতু আমি নিয়েছি, এটা আর্কাইভে আছে, যদিও সেটা শর্ট সিলেবাসের ছিল, কিছু কিছু টপিক নেই ওখানে। এই বছর তোমাদেরকে আমি কিন্তু একটা সাজেশন দিচ্ছি যে তোমাদের যদি কোনো কিছুতে গ্যাপ থাকে, অবশ্যই তোমরা লাইভ ক্লাস করার চেষ্টা করবা, অথবা ক্লাসটা, এই বছরের ক্লাসটা রেকর্ডিং দেখবা। মানে কারণ গত বছরের ক্লাসগুলো যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হচ্ছে শর্ট সিলেবাসের ছিল, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের মতো না যে একটা চ্যাপ্টার পুরোপুরি নাই, এরকম চ্যাপ্টার কিন্তু কম। প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু অংশ আছে, কিছু অংশ নাই। মানে তুমি যেই অংশটা দেখছো মনে করছো যে এটা আসলে পূর্ণ সিলেবাসের ক্লাস, আসলে কিন্তু তা না। আসলে দেখা যাচ্ছে যে ফুল সিলেবাসে তোমাদের অনেকগুলো টপিক আছে যেগুলো নিউ তোমাকে পড়তে হবে। তো সেই জন্য তো হাইলি রিকমেন্ডেড হচ্ছে এই বছরের ক্লাসগুলো করা, এবং আমরা আশা করব তুমি লাইভে করবা, লাইভ করতে না পারলে অবশ্যই তোমরা রেকর্ডিং করবা। বলবে হ্যাঁ, এই তো ভাই তো সব বলেই দিছে। তাহলে আমরা তাহলে এখন ফিজিক্সকে ডাকি, তাহলে ফিজিক্স হয়ে গেছে। আচ্ছা তাহলে দাদা তাহলে চলে আসো। তো আমি তোমাদের একটু দেখাবো যে তোমরা কোর্সটা কিভাবে কিনতে পারবা, এবং আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম, তোমরা জানো এইবার বুয়েটে যে ফার্স্ট হয়েছে আকিব, সে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট ছিল, আমাদের একাডেমি সাইকেলের স্টুডেন্ট ছিল। এবং আরও একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে আকিব কিন্তু আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামেও ফার্স্ট ছিল। তো আমরা খুবই মানসম্মত প্রশ্নে গতবার এইচএসসি পরীক্ষার পর পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষা নিয়েছিলাম। তবে তোমরা যারা 26 ব্যাচের আছো, তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তোমাদের জন্য আমরা 2বার পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম নিব। একবার এই যে এইচএসসির আগে ফেজ 1 ক্লাস শুরু হওয়ার পরে ঈদের ছুটির পর নিব, এবং এইচএসসি পরীক্ষার পরে আরেকবার আমরা পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম নেওয়ার প্ল্যান করতেছি। মানে তোমরা 2বার পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম দিতে পারবা। যারা এখনই যে ভাই আমার টেস্ট পরীক্ষার আগেই এইচএসসি সিলেবাস মোটামুটি কমপ্লিট, তোমরা মোটামুটি নিজেকে এখনই যাচাই করে নিতে চাও, তোমাদের জন্য কিন্তু আমরা ঈদের ছুটির পর মার্চ মাসের 30 তারিখ প্ল্যান করতেছি। আবার এইচএসসির পরেও তোমরা যারা এখনও পুরো সিলেবাস কমপ্লিট করতে পারোনি, তোমরা একটু মন খারাপ করতে পারো যে ভাই আমার তো এখনও সিলেবাসই কমপ্লিট হয়নি, তো আমি এখন কম্পিটিশন করে তো বাকিদের সাথে পারবো না। কোনো সমস্যা নাই, তুমি এইচএসসি পরীক্ষার আগে খুব ভালো মতো প্রিপারেশনটা কন্টিনিউ করো আমাদের এফআরবি ব্যাচের মাধ্যমে। তারপরে এইচএসসির পরেও কিন্তু তুমি আমাদের সাথে এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হতে পারবা ফেজ 2 এর আগে, এবং তখন কিন্তু আমরা আবার পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম নিব। তো সাকিব যদি বলে দাও যে পরীক্ষাগুলো। সো তোমরা তো জানোই ভাইয়ারা পড়াচ্ছে, অনলাইনেও তোমরা এক্সাম দিবা, বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অফলাইনে তুমি কি করতেছো, কারণ তোমার পরীক্ষার খাতাটাই কিন্তু তোমার রেজাল্টটাকে রিফ্লেক্ট করবে। সো এই কারণে আমরা অ্যাচিভে কিন্তু প্রচুর পরিমাণে এক্সাম নিয়ে থাকি তোমাদের। আর হচ্ছে এখন থেকে আমরা ডিসিশন নিচ্ছি একটু ফ্রি এক্সামের পরিমাণও বাড়াবো, অর্থাৎ যারা পুরো কোর্সটা না কিনতে পারে অ্যাটলিস্ট যেন পরীক্ষা দিয়ে বুয়েটে কী ধরনের প্রশ্ন হয়, কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো তুমি নিচ্ছ, তো তোমরা জানো আমরা অ্যাচিভে একদম বুয়েটে যেরকম খাতা হয় ঠিক সেই রকম খাতায় 600 মার্কের পরীক্ষা নিয়ে থাকি। সো তুমি যদি আগে থেকেই বুয়েটের প্রশ্নটা কেমন হয়, বুয়েটের খাতাটা কেমন হয় এবং বুয়েটের প্রশ্নের প্যাটার্নটা তুমি ধরতে চাও, তুমি কিন্তু পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা দিয়ে তুমি বুঝে উঠতে পারবা যে তোমাকে কোন ওয়েতে পড়ালেখা করতে হবে, কোন প্যাটার্নগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় ইস্যু। দেখা গেছে আমরা অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালোভাবে সব কিছু প্রিপারেশন নেই, বাট পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্টটা প্রপার করতে পারি না। আবার অনেকের দেখা যায় হচ্ছে সব কিছু পারি, টাইম ম্যানেজমেন্টও ঠিক আছে, বাট প্রশ্ন দেখলেই কি যেন একটা নার্ভাসনেস আসে যে কিভাবে উত্তরটা করব, কোন অ্যাপ্রোচে আগাবো। সো সব কিছুর জন্যই বেসিক্যালি পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষাটা এইবার আগে নেওয়া, যেহেতু ফুল সিলেবাস, তোমার স্ট্র্যাটেজিটা কী হবে, তোমার প্ল্যানটা কী হবে তুমি যেন আগে থেকেই বুঝতে পারো। এইটাই যে একদম ভালোই করতে হবে এই টার্গেট না, এটা হচ্ছে একটা লেসন, ওয়ার্ম আপের মতো।
আমরা যে কোনো খেলার আগেই কি করি, কয়েকদিন প্র্যাকটিস করি, ওয়ার্ম আপ করি, তাহলে মেইন খেলাটার পারফরমেন্স ভালো হয়। সো মেইন যুদ্ধে যাওয়ার আগে তুমি যেন এক্সামটা দিয়ে তুমি নিজেকে ঝালাই করতে পারো। আর এইবার তোমরা যেন ইন্সপায়ার্ড হও, আর তোমরা যেন আগে থেকে প্রস্তুতি নিতে পারো। সো আমরা আজকে কয় তারিখ দাদা? ফেব্রুয়ারির আজকে তো মাত্র 7 তারিখ, তো প্রায় 1 মাস 23 দিন আছে, মানে হচ্ছে প্রায় 1.5 মাসেরও উপরে সময় আগে তোমাদের ডেটটা অ্যানাউন্স করতেছে, যেন তোমরা বাসায় অল্প অল্প করে প্রিপারেশন নিতে পারো বা তোমার জন্য পড়ালেখাটাই বুস্ট আপ হয়। আমরা মার্চের 30 তারিখ অর্থাৎ ঈদের পরে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা হবে। তোমরা জানো আমাদের সারা দেশে 16টা ব্রাঞ্চ আছে, সেই 16টা ব্রাঞ্চে তোমরা এক্সাম দিতে পারবা। আর আমরা খুব দ্রুতই আমাদের এএসজি এবং আদার যে গ্রুপগুলো আছে এখানে রেজিস্ট্রেশনটা ওপেন করে দিব। সো এইবার পটেনশিয়াল বুয়েটিয়ানে মেধা তালিকায় যারা শীর্ষ 300 জনের ভিতরে থাকবে সবার জন্যই আমরা কম বেশি পুরস্কারের আয়োজন করেছি, যেন তোমরা ইন্সপায়ার্ড হও। গিফটটা আয়োজন করেছি। অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যদি দেখো যে পটেনশিয়াল বুয়েটিয়ানে একটা স্লাইড মিসিং আছে, যে প্রথম হবে পটেনশিয়াল বুয়েটিয়ানে যে প্রথম হবে, এটা কি শেষে চলে গেল? আচ্ছা দেখতেছি, না স্লাইডটা মিসিং আছে, আমি একটু গিফটটা বলে দিই। পটেনশিয়াল বুয়েটিয়ানে যে প্রথম হবে তার প্রাইজ মানি হচ্ছে 20,000 টাকা। সো এই স্লাইডটা আসে নাই ফার্স্টের জন্য। স্লাইডটা দেখতেছে না 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 এইখানেই। সো পটেনশিয়াল বুয়েটিয়ানে যে ফার্স্ট হবে তার প্রাইজ মানি হচ্ছে 20,000 টাকা। সো টাকাটা জাস্ট ইন্সপায়ার করার জন্য। যে সেকেন্ড হবে তার প্রাইস 15,000, থার্ড 10,000, এইখানেই শেষ না, 4th থেকে 10th সবাই 5,000 টাকা পুরস্কার পাবে। 10th মানে 11 থেকে 20 তোমরা 2,000 করে গিফট পাবে। অ্যান্ড হচ্ছে 21তম থেকে 100তম পর্যন্ত তোমরা সবাই ইনশাল্লাহ 500 টাকা করে ইনশাল্লাহ পুরস্কার পাবে। আর পুরা টপ 300 সবাইকেই জার্সি গিফট দেওয়া হবে, আর সাথে গিফট ভাউচার থাকবে একটা তোমাদের জন্য। সো এই হচ্ছে পটেনশিয়াল বুয়েটিয়ানের আমাদের প্রাইজ লিস্ট। সো ইনশাল্লাহ এই পুরস্কারটা জাস্ট তোমাদের ইন্সপায়ার করার জন্য। বাট তোমরা সবাই পরীক্ষা দাও, তাহলে যেটা হবে যে তোমার বুয়েটের প্রশ্নটা কেমন হয়, প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়, অ্যান্ড সব মিলিয়ে যে ওভারঅল যে এক্সাম সেন্টারের এক্সপিরিয়েন্সটা। কারণ হচ্ছে তোমরা আগের বারের পটেনশিয়াল বুয়েটিয়ানগুলোতে দেখছো যে মাসুর ভাই যে ভয়ঙ্কর গার্ড দিয়েছেন, ইনশাল্লাহ এইবারও রিপিটেশন হবে। আমাদের পালই ভাই আছে, অভিদাতারা আছে, সবাই হচ্ছে সেন্টারে গিয়ে কঠিনভাবে গার্ড দিবে, তোমাদের সাথে ইন্টারাকশন হবে। সো অপূর্বদা তো রেগে ফায়ার আজকে, সো সেও কিন্তু রাজশাহীতে একদম কাঁপায় রাখবে। সো ইনশাল্লাহ তোমরা তোমাদের সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও। আর আমি আবারও অভিদাতাকে ডেকে নিচ্ছি যে পুরো সামারিটা। আর পটেনশিয়াল বুয়েটিয়ানে অ্যাকচুয়ালি বুয়েটের মতোই প্রশ্ন হয় দাদা, একটু যদি এটা বলে শেষ করি। হ্যাঁ, তো মোটামুটি সব কিছুই আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ডিপার্টমেন্ট ওয়াইজ প্ল্যানিং কী কী, চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন কী কী, এবং পটেনশিয়াল বুয়েটের এক্সামটাও কিন্তু একদম বুয়েট স্ট্যান্ডার্ডই হবে। তোমাদের সাকিব ভাইয়া বললেন যে 600 নম্বরের পরীক্ষা হবে, তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্সে 200, ম্যাথে 200, কেমিস্ট্রি 200, টোটাল 600 নম্বর। এইবার বুয়েট ভর্তি পরীক্ষা যে স্ট্যান্ডার্ডে হয়েছে একদম সিমিলার স্ট্যান্ডার্ডে। তো অবশ্যই তোমরা পরীক্ষাটা দিবা, জাস্ট বুয়েটের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় এই আইডিয়াটা নেওয়ার জন্য হইলেও এই পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। তোমার প্রিপারেশন খারাপ হইলেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ঘুরে দেখে যাও যে কেমন সিস্টেমটা হচ্ছে বা কেমন পরীক্ষাটা হচ্ছে। জাস্ট এক্সপিরিয়েন্সটা তুমি 6 মাস আগে নিয়ে রাখলা, এটাও তো তোমার একটা পজিটিভ ব্যাপার হবে। তো এর বাইরে আমি তোমাদেরকে এখন বলবো যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমরা কেমনে ভর্তি হবা। মেইন জিনিস যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমরা কেমনে ভর্তি হবা। তো ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজার তোমরা ওপেন করবা, তোমরা যেই ব্রাউজার ইউজ করো। দেখো যে কোনো একটা ব্রাউজার তুমি যদি ওপেন করো, ধরো তোমার ফোনে যেই ব্রাউজার আছে এএসজি শপ, ব্রাউজার ওপেন করে তুমি জাস্ট এএসজি শপ লিখে সার্চ করবা, দেখতে পাচ্ছ। তো এএসজি শপে ক্লিক করলে আমাদের এসিএস এর সবগুলা কোর্স তোমরা এখানে পেয়ে যাবা। এবং সবার শুরুতেই দেখো এসিএস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ 2026 এই কোর্সটা আছে। তো এখানে এনরোল নামে ক্লিক করবা।
তো এনরোল নামে ক্লিক করার পরেই কিন্তু দেখবা যে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হওয়ার ড্যাশবোর্ডটা সামনে চলে আসছে। তো দেখো অলরেডি কিন্তু 299 জন অলরেডি ভর্তি হয়ে গেছে এবং আমাদের ক্লাস কিন্তু ফেব্রুয়ারির 22 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আগামীকালকে ভাইয়া ফেজ 1 এর রুটিন আমাদের সবগুলো গ্রুপে পোস্ট হয়ে যাবে। তোমরা কোনো টেনশন করিও না যে ভাই এইচএসসি পরীক্ষার আগে আপনারা 8 সপ্তাহ ক্লাস নেবেন, কোন কোন চ্যাপ্টার পড়াবেন, কোন কোন ডিপার্টমেন্টে, সব কিছু আগামীকালকে আমরা একদম তোমাদেরকে গ্রুপে পোস্ট করে জানাই দিব। এবং রুটিন রেডি হওয়ার পরে এই রুটিনটা এখানেও অ্যাড করে দিব। এখানেও দেখবা যে তোমরা যখন আগামীকালকে রুটিনটা রেডি হয়ে যাওয়ার পরে যখন কেউ কোর্স কিনতে যাবা এখানে এসে দেখবা যে এখানে রুটিন দেওয়া আছে, ঠিক আছে? তো এখন তোমরা ভর্তি হবা কেমনে? ভর্তি হওয়ার জন্য দেখো আমাদের দুইটা অপশন, একটা বই সহ একটা বই ছাড়া। তোমরা জানো আমাদের এইবারের এসিএস ইঞ্জিনিয়ারিং বইগুলা যারা খুব ভালো রেজাল্ট করছে ইঞ্জিনিয়ারিংয়ে সবাই খুব ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে যে আমাদের বইগুলোতে প্রত্যেকটা অধ্যায়ে টপিক ওয়াইজ বিগত বছরের প্রশ্ন এবং এক্সট্রা প্র্যাকটিস প্রবলেমের সমন্বয়ে এমনভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় রেডি করছি যাতে আমাদের ক্লাসের বাইরে জাস্ট এই বইটা প্র্যাকটিস করলেই তোমার জন্য পর্যাপ্ত প্রিপারেশন হয়ে যায় যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ক্র্যাক করার জন্য। তো আমাদের এইবারের ফুল সিলেবাসের বইগুলো কাজ চলতেছে। ফুল সিলেবাসের বইগুলা আমরা চেষ্টা করতেছি এইচএসসি পরীক্ষার আগেই রেডি করে ফেলতে। তবে আমরা বই ডেলিভারি দেওয়া শুরু করবো ফেজ 2 এর ক্লাস শুরুর আগে। মানে আমাদের ফেজ 2 এইচএসসি পরীক্ষার পরে ক্লাস শুরু হয় কখন? এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে। তবে আমরা যেটা করবো এবার বইগুলা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তো 2 সপ্তাহ টাইম থাকে। তো ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার যে টাইমটা ওই টাইমে আমরা বই ডেলিভারি দেওয়া শুরু করে দিব। মানে তোমার ধরো এইচএসসি পরীক্ষা আজকে শেষ হয়েছে, আগামী 2 সপ্তাহ প্র্যাকটিক্যাল, এরপরে ফেজ 2 এর ক্লাস শুরু। তো আমরা ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা যেই টাইমলাইনে চলে তখনই সবার বই, যারা বই সহ ভর্তি হবা সবার বই আমরা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ওই প্রথম সপ্তাহের মধ্যেই ডেলিভার করে দিব। একদম ফেজ 2 এ ক্লাস শুরুর আগেই তোমরা হাতে বই পেয়ে যাবা। যেহেতু এবার ফুল সিলেবাসে আমরা এবার প্রথমবারের মতো বাকি অধ্যায়গুলো কাজ করতেছি। আমাদের তো শর্ট সিলেবাসের বই রেডি আছে, ফুল সিলেবাসের অধ্যায়গুলো কাজ গত 3 মাস ধরে পুরো দমে চলতেছে। তো আরও 4 মাসের মতো লাগবে ভালো মতো একদম কোয়ালিটিফুল বইগুলো রেডি করতে। তো আমরা বইগুলো কিন্তু ফেজ 1 এ দিচ্ছি না, ফেজ 2 এর ক্লাস শুরুর আগে মানে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই তোমরা বইগুলো পেয়ে যাবা। জাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন চলবে ওই টাইমে আমরা বইগুলো ডেলিভার করে দিব। আচ্ছা, এখন তোমরা বই সহ ভর্তি হইতে পারবা, বই ছাড়াও ভর্তি হইতে পারবা। দেখো এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে বই সহ, তুমি যদি এখানে ক্লিক করো যে না আমি বই নিতে চাই না, ধরো নিচে যে আমি বই নিতে চাই না, তাহলে কিন্তু বই ছাড়া। অবশ্যই আমরা সাজেস্ট করবো বই সহ ভর্তি হও, কারণ আমাদের এসিএস এর যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বইগুলো একদম পারফেক্ট বই ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করার জন্য। এবং এইবারের পরবর্তী বছরের বইগুলো তোমাদের ব্যাচের বইগুলো তো আরও ভালো হতো, আরও ভালো কন্টেন্ট সহ সমৃদ্ধভাবে আসতেছে। তো তোমরা যদি এনরোল করো বই সহ বা বই ছাড়া, ধরো এখানে ক্লিক করলেই কিন্তু বই সহ বা বই ছাড়া তোমাদের চলে আসবে। তো এখন যেভাবেই তুমি ভর্তি হও না কেন অবশ্যই কিন্তু ডিসকাউন্ট কুপন আছে ভাইয়া, ডিসকাউন্ট কুপন আছে, অবশ্যই ডিসকাউন্ট কুপন ইউজ করে ভর্তি হবা। দেখো ধরো তুমি যদি বই ছাড়া ভর্তি হও, ডিসকাউন্ট কুপন হচ্ছে ইঞ্জিনিয়ারিং 26 ENG 26, এখানে 6000 টাকা দেখাচ্ছে না, তুমি যদি এখানে ENG 26 এই কুপনটা ইউজ করো তাহলে প্রাইসটা কমে দেখবা হয়ে গেছে 5000 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট পাবা, 5000 টাকা। আর যদি তুমি বই সহ ভর্তি হও, ধরো তুমি বই সহ ভর্তি হবা, খেয়াল করে দেখো বই সহ, তো বই সহ ভর্তি হইলে ডিসকাউন্ট কুপনটা হচ্ছে দেখো ENG 26 বুক, এই দেখো সব কিন্তু লেখা আছে। ভাইয়া এই কুপনগুলো অবশ্যই ইউজ করে ভর্তি হবা, কুপন ছাড়া ভর্তি হয়ে যাবা না। তো ENG 26 বুক এটা যদি ইউজ করো তাহলে আরও 1000 টাকা ডিসকাউন্ট, এখানেও 1000 টাকা কমে যাবে, 7250 টাকা। তার মানে আসলে প্রাইস কিন্তু বই ছাড়া 5000 টাকা, বই সহ 7250। তো বইয়ের জন্য এক্সট্রা অ্যাড হচ্ছে 2250, মানে 2250 টাকা। তো ওই 2250 টাকার মধ্যে তুমি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স 2টা বই, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি 2টা বই, ইঞ্জিনিয়ারিং হায়ার ম্যাথ 2টা বই, 6টা বই তোমরা পাবা 2250 টাকাতে। যেটা পরবর্তীতে কেউ যদি আলাদা করে পারচেস করো তোমার কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাচে সাথে বইটা কিনে ফেলবা তোমরা 2250 টাকায় মানে সর্বনিম্ন সবচাইতে কম দামে বইগুলা পাবা। ফুল সিলেবাসের বইগুলো ভাইয়া, ফুল সিলেবাসের বইগুলোর সাইজও কিন্তু একটু বাড়বে, গতবারের চাইতে দামও কিন্তু আলাদা করে কিনতে হলে একটু বেশি থাকবে। তবে ইঞ্জিনিয়ারিং ব্যাচে কোর্সের সাথে নিলে 2250 টাকা দিয়ে তুমি নিতে পারো এবং ডেলিভারি চার্জও ফ্রি থাকবে। আমরা একদম ফ্রি ডেলিভারি চার্জে তোমাদেরকে বই পৌঁছায় দেবো। আর যারা আমাদের ভাইয়া সাইকেলের স্টুডেন্ট কিংবা প্রিভিয়াস স্টুডেন্ট ভাইয়া, যারা আমাদের এসিএস এর যে কোনো সাইকেলে যুক্ত আসো এইচএসসি 26 কিংবা এফআরবি ব্যাচে, মানে যারা আমাদের প্রিভিয়াস কোনো ব্যাচে আসো তোমাদের জন্য কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট আছে। তোমরা জানো? একটু কমেন্টে বলো তো। যারা আমাদের ইঞ্জিনিয়ার মানে এসিএস এর 26 ব্যাচের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি বা যে কোনো সাইকেলে যুক্ত আসো কিংবা এফআরবি ব্যাচে যুক্ত আসো, তোমরা কিন্তু এইখান থেকে কোর্সটা কি নিও না, তোমরা যেই ব্যাচে যুক্ত আসো সেই ব্যাচের ওয়েবসাইটে যাবা, গিয়ে দেখবা তোমাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট দেওয়া আছে। তোমরা আরও কম প্রাইসে ইঞ্জিনিয়ারিং ব্যাচ এনরোল করতে পারবা, বই সহ কিংবা বই ছাড়া, 2টা অপশনই তোমাদের জন্য কিন্তু আছে। তো বাকি যারা আছে, যারা আমাদের একাডেমিক ব্যাচের স্টুডেন্ট ছিল না বা এফআরবি ব্যাচেও নাই, তাদের জন্য
বই ছাড়া 5,000 টাকা, বই সহ 7,250 টাকা। আর আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের জন্য কিন্তু আরও বেশি ডিসকাউন্ট অ্যাভেল করার সুযোগ আছে তোমার সাইকেলের ওয়েব থেকে বা এফআর ব্যাচের ওয়েব থেকে। তো মোটামুটি এই ছিল আজকের লাইভ। আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচের আদ্যপান্ত সব কিছু আজকে আমরা তোমাদেরকে দেখাই দিলাম। তো এইবার অনেক বছর পর ফুল সিলেবাসে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হবে এবং এইচএসসি পরীক্ষা হবে। তো আগামী 4-5 মাস এই সময়টা খুবই মূল্যবান। যাদের মোটামুটি প্রিপারেশন টেস্ট পরীক্ষার আগে একটা মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, তোমরা ডেফিনেটলি আমি বলবো আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমাদেরকে স্বাগতম। আর যাদের প্রিপারেশন একটু নড়বড়ে, তোমরা এফআরবি ব্যাচে কামব্যাক করার সুযোগটা কাজে লাগাও। এফআরবি ব্যাচে ক্লাসগুলো করে এইচএসসিতে খুব ভালো একটা সুপার রেজাল্ট করো। তারপর তোমার কিন্তু এইচএসসি পরেও যদি তোমার মনে হয় যে ভাই এইচএসসিতে আমি খুব ভালো একটা পরীক্ষা দিছি, ফেজ 2 এর ক্লাস শুরুর আগে তুমি কিন্তু ভর্তি হয়ে একটা কামব্যাক দেওয়ার টার্গেট অবশ্যই নিতে পারো। তবে আমি এতটুকু বলবো, যাদের প্রিপারেশন মোটামুটি এতটুকু কনফিডেন্স যে ভাইয়া আমার মোটামুটি A+ পাওয়ার মতো প্রিপারেশন হয়ে গেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলোতে, ডেফিনেটলি ফেজ 1-এ একদম শুরুর দিন থেকে প্রথম দিন থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হয়ে ফেজ 1-এ আমরা যে ক্লাসগুলো নিব কমপ্লিট করে যদি রাখতে পারো, তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবা। আর অ্যাডমিশন টেস্ট যেহেতু আসলে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে এখানে নিজে ভালো পরীক্ষা দেওয়ার পাশাপাশি বাকিদের চাইতে ভালো পরীক্ষা দেওয়ার দিচ্ছ কিনা এটা অনেকটা ম্যাটার করে আসলে। তো সেক্ষেত্রে আগে ভাগে শুরু করার কোনো বিকল্প নেই। যত দ্রুত শুরু করবা তুমি তত কনফিডেন্ট থাকবা, ততটা আসলে তুমি অন্য থেকে এগিয়ে থাকবা, এটাই ট্রু। তো সবার জন্য অনেক শুভকামনা। ইঞ্জিনিয়ারিং ব্যাচের প্রথম ক্লাস ফেব্রুয়ারি মাসের 22 তারিখে। যারা যুক্ত হয়ে যাচ্ছ দেখা হচ্ছে ক্লাসে। টাটা।